Let us now begin our third session, which is on food and agriculture. Entrepreneurship and development of new entrepreneurs in the rural areas is a possible roadmap to sustainable growth. To take this discussion forward, we would like to thank Quality Feeds Limited for empowering this particular discussion. And we also, again, like to thank Mutual Trust Bank, IBDC, Ispahani, and Zaidi Foundation being proud sponsors of this summit. Now let us proceed with the session. Should we go to the introductory video, please? সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই শুভক্ষণে এবং জাতির পিতার জন্ম শতবার্ষিকীর এই আনন্দ ঘন সময়ে আমরা আজকে একটি অত্যন্ত প্রাণবন্ত এবং অত্যন্ত অর্থপূর্ণ একটি আলোচনায় শুরু করতে চাচ্ছি, আমরা যেতে চাচ্ছি, যেটি আমাদের অত্যন্ত কাছের একটি বিষয়। কারণ কৃষি, খাদ্য এবং কৃষি আমাদের এই 17 কোটি বাঙালির এবং বহুকালের কৃষি নির্ভর অর্থনীতির সেই দেশ, যেটি আজ আমরা কৃষি নির্ভর হয়তো বলি না। এখন দেশের অনেক পরিবর্তন গত 5 দশকে এসেছে, কিন্তু কৃষির গুরুত্ব কোনো অংশেই কমেনি। খাদ্য নিরাপত্তা এবং খাদ্যের সংস্থান কৃষির মাধ্যমেই শতাংশিকভাবেই হয়, মানে একেবারে সিংহভাগই হয়, এবং সেটিতে আমরা একটি অনন্য অর্জন করেছি। গত 5-6 বছর ধরে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ বা স্বনির্ভরতা অর্জন করেছি। এ সবগুলোর পিছনে আমাদের অনেক প্রচেষ্টা, সরকারিভাবে, বেসরকারি খাতের এবং সর্বসাধারণের, বিশেষ করে চাষিদের, আমাদের ফার্মার্স ভাইদের নিরলস প্রচেষ্টা, সঙ্গে সঙ্গে সরকারের সর্বোত্তম চেষ্টা, প্রাইভেট সেক্টরগুলোর এগিয়ে আসা, এগুলো সবের পিছনে একটি অনুঘটক বা অবদান হিসাবে কাজ করেছে। তো এই শুরুতেই এই আলোচনাটি আমাদের যে প্রতিষ্ঠানটি বা যে প্ল্যাটফর্মটি আমাদের এই সুযোগ এনে দিয়েছে, সেটি ভ্যালোর অফ বাংলাদেশ। এটি রিলেটিভলি নিউ, গত বছর থেকে এর যাত্রা শুরু। এটি একটি নলেজ বেসড প্ল্যাটফর্ম এবং এখানে জাতীয় গুরুত্বপূর্ণ প্রাধিকারপ্রাপ্ত নানান বিষয়ে, সামষ্টিক অর্থনীতি থেকে শুরু করে সেক্টরাল ইকোনমির বিভিন্ন বিষয়ে একটি সুচিন্তিত আলোচনা, মতামত এবং তার মাধ্যমে সমগ্র স্টেক হোল্ডারদের বা জাতিকে একটি বর্তমান
বিষয়গুলোর ওপরে তার স্ট্যাটাস, তার চ্যালেঞ্জেস, তার প্রসপেক্টস, এগুলো নিয়ে একটি সুন্দর আলোচনা, একটি অর্থবহ আলোচনা করার উদ্দেশ্যেই এই প্ল্যাটফর্মটি। অনেকগুলো ইস্যুর মধ্যে আজকে যে ইস্যুটি আমি একটু আগে বলছিলাম, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমাদের আলোচনায় থাকবেন অত্যন্ত অভিজ্ঞ কিছু প্যানেলিস্ট, যাদের নাম আমি এখনই বলছি। এই সকল সম্মানিত আলোচকবৃন্দর মধ্যে আছেন মিস্টার আলী হোসেন প্রধানিয়া, ম্যানেজিং ডিরেক্টর কৃষি ব্যাংক; মিস্টার ইতেশাম শাহজাহান, ম্যানেজিং ডিরেক্টর কোয়ালিটি ফিট লিমিটেড; মিস্টার মশিউর রহমান, ম্যানেজিং ডিরেক্টর প্যারাগন গ্রুপ; মিস্টার মশিউল হক চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর কমিউনিটি ব্যাংক; মিস্টার এম শামসুল আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সেহো। এখন আমরা এই ওনাদের অত্যন্ত মূল্যবান এবং অভিজ্ঞতা লব্ধ আলোচনা আমরা শুনবো। বিভিন্ন রকম ওনাদের কাছে বিভিন্ন রকমের জিজ্ঞাসা কিছু থাকবে আমাদের, এবং তার মাধ্যমে ওনারা এই আলোচনায় অংশগ্রহণ করবেন। তার আগে আমি জাস্ট একটু খাদ্য নিরাপত্তা এবং কৃষি বিষয়ে একটু কিছু কথা আগেই আমি বলতে চাই ব্যাকগ্রাউন্ড হিসাবে, যেটি নিঃসন্দেহে আপনাদের আলোচনাও চলে আসবে। সেটা হচ্ছে যে স্বাধীনতার শুরুতে এই দেশে আমাদের যে খাদ্য উৎপাদন ছিল সেটি 5 থেকে 6 মিলিয়ন মেট্রিক টন, এবং তখন আমাদের জনসংখ্যা ছিল প্রায় 10 কোটির মতো। জনসংখ্যা বেড়ে 5 দশক পরে এখন 17 কোটি, কিন্তু আমাদের খাদ্যের যে উৎপাদন তা প্রায় 7 গুণ বেড়ে, 7 নয় 8 গুণ বেড়ে প্রায় 40 মিলিয়ন মেট্রিক টনে এসে পৌঁছেছে। এটি একটি বিরল অভিজ্ঞতা এবং একটি বিরল অর্জন, আর এ কারণেই আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কিংবা স্বনির্ভরতা অর্জন করতে পেরেছি। এখানে বলে রাখা ভালো যে এই অর্জনের পিছনেও আরো অনেকগুলো অদ্ভুত ঘটনা ঘটেছে। আমরা বলছি যে 10 কোটি থেকে জনসাধারণ 17 কোটিতে এসেছে, বাট একটা জিনিস মনে রাখতে হবে যে গত 15 বছর ধরেই আমাদের জিডিপির গ্রোথ অন অ্যাভারেজ 6.5, যদি 20 বছর ধরি তাহলে 6+, আর গত 1 দশক যদি ধরি তাহলে 6.5 প্লাসে প্রায় 7, নিয়ার হোভারিং অ্যাবাউট 7%। তো এখন জিডিপির গ্রোথ যে বাড়লো, এই বাড়ার পিছনে যদিও আমরা জানি ইন্ডাস্ট্রির একটা বড় অবদান এবং সার্ভিস সেক্টরের একটা বড় অবদান, কিন্তু যখন সার্ভিস এবং ইন্ডাস্ট্রি সনই গতিতে বাড়তে থাকে তখন দেশে পারচেজিং পাওয়ারটাও এরকম বেড়ে যায়, এবং মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, এমনকি নিম্নবিত্তদের খাদ্য গ্রহণ ক্ষমতাটা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসে, বেড়ে যায়। এবং সুতরাং এইগুলোর কারণে আমাদের কিন্তু খাদ্যের চাহিদা অনেক অনেক গুণ বেড়েছে। শুধু তাই নয়, খাদ্যের মধ্যে গুণগত মান, প্রোটিন, ব্যালেন্স অফ প্রোটিন, তারপরে স্ট্যাটস ইত্যাদি ইত্যাদি, যত রকমের ভিটামিন এবং যত রকমের কম্বিনেশন দরকার সেগুলো কিন্তু অনেক, এখন শিক্ষার হারও এর মধ্যে বেড়ে গেছে। এটাও মনে রাখতে হবে, এই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর মধ্যেই শিক্ষার হার বেড়ে 70%-এর উপরে চলে গেছে। সুতরাং মানুষ এখন স্বাস্থ্য সচেতন। সব মিলিয়ে খাদ্যের চাহিদা অনেক গুণ বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণেই কিন্তু 10 কোটি থেকে 17 কোটি লোকের জন্য 1970-80 সালের হিসাবে আমাদের কিন্তু খাদ্যশস্যের প্রয়োজন হতো মাত্র 9 থেকে 10 মিলিয়ন মেট্রিক টন, কিন্তু আমরা কিন্তু এখন খাই 30 মিলিয়ন মেট্রিক টন প্লাস। এটার কারণ হচ্ছে আমাদের আগে নিউট্রিশন ছিল না, এখন এ বিগ চাং অফ পিপল আন্ডার গুড এডিকুয়েট নিউট্রিশন। এবং তো এখন দেশ আরো প্রোগ্রেস হচ্ছে, আরো এলডিসি থেকে বেরিয়ে আসতেছে। এখন তাহলে এই যে নিম্ন মধ্যম আয়ের থেকে মধ্যম আয়ের দিকে আমরা এখন ধাবিত হচ্ছি, এসব মিলিয়ে খাদ্যের চাহিদা কিন্তু আরো বাড়বে। হয়তো শুধু রাইসের চাহিদা কমতে থাকবে, কিন্তু অন্যান্য ক্রপগুলোর এবং নন ক্রপগুলোর চাহিদা বাড়তে থাকবে। এরকম একটা পরিস্থিতিতে
আমরা এটাও জানি যে এই এত উৎপাদনশীলতা বাড়া, এত পরিমাণ বেড়ে যাওয়া 5 থেকে 6 মিলিয়ন মেট্রিক টন থেকে প্রায় 40 মিলিয়ন মেট্রিক টনে আসার পিছনে অনেকগুলো কারণ ছিল। সরকারের ব্যাপক প্রচেষ্টা, উন্নত সার, বীজ, নানান রকম উপকরণ, মেকানাইজেশন, ইরিগেশন, সাবসিডি অ্যান্ড হিউজ রকমের সাপোর্ট এবং কৃষি অধিদপ্তরগুলো, এগ্রিকালচার এক্সটেনশন সার্ভিসগুলা, ইউনিভার্সিটিগুলার এবং বাড়ি বিড়ি তাদের যে রিসার্চ, এগুলোর কারণে যেমন আমরা ধানে 93 টাইপস অফ ডিফারেন্ট হাই কোয়ালিটি হাই প্রোডাক্ট ভ্যারাইটি এ পর্যন্ত আমাদের আবিষ্কার হয়েছে, যেগুলোর একটা বড় অংশই অ্যাপ্লাই করা হয়েছে আমাদের এই প্রোডাকশনে, যার কারণে প্রোডাকশনটা এত বাড়ছে। ইভেন আমাদের যে ভেজিটেবল, আমাদের যে ফ্রুটস, সেখানেও প্রচুর ডাইভার্সিফিকেশন আসছে এবং সেখানেও হাই ইল্ডিং ভ্যারাইটি প্রচুর অ্যাপ্লিকেশন হচ্ছে এবং উন্নত প্রযুক্তিতে হাই টেকনোলজি, মডার্ন টেকনোলজি ব্যবহার করেই প্রোডাকশনটাকে বাড়ানো হচ্ছে। এত সব ব্যাকগ্রাউন্ডের মধ্যেই আমরা আলটিমেটলি এটা অর্জন করতে পেরেছি। তার মানে এখানে ফার্মার্সের শিক্ষা, ফার্মার্সের চেষ্টা, কারণ তাদেরও তো এডুকেশন বেড়ে গেছে, তাদের কৃষি শিক্ষা, জীবনযাপনের শিক্ষা সবকিছু বেড়ে গেছে। তো এগুলোর কারণে কিন্তু, এবং সঙ্গে সঙ্গে উন্নত জাতের কৃষি উপকরণ এবং সরকারের একেবারে একনিষ্ঠ সাস্টেইনড সাপোর্টিভ পলিসিস, ইনসেন্টিভস, এগুলোর কারণে আমাদের এগ্রিকালচার প্রোডাকশনটা বেড়েছে। কিন্তু আমাদের আলোচনা, এই সাকসেসটা কিন্তু আজকে আমাদের আলোচনা না, কারণ এটা আমরা সবাই জানি, এটা ভোগ করে আসছি। গত 5 দশক করে একটু একটু করে আমরা ভোগ করে আসছি, গত 2 দশকে তো আমরা ব্যাপকভাবে এটা ভোগ করছি। এই জন্য এই সাকসেসটি নিয়ে আলোচনা হয়, আমরা জানি এটা হচ্ছে, আমাদের কিন্তু মূল আমাদের থ্রাস্ট বা আমাদের যে কনসার্নটা কিন্তু আরেক জায়গায়, যেটা নিয়ে আজকে আলোচনায় আমরা মূলত সেদিকেই যাব। সেটা কি, যে আমরা দেশ যখন আবার নিম্ন মধ্যম আয় থেকে উচ্চ মধ্যম আয় যখন যেতে থাকবো, আমাদের কিন্তু এই চাহিদাটা বাড়তে থাকবে। আমাদের উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সংখ্যাও বাড়তে থাকবে, চাহিদা বাড়তে থাকবে, জিডিপি গ্রোথ বাড়বে, চাহিদা বাড়তে থাকবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম, ঠিক যেমনভাবে গত 5 দশক ধরে কাল্টিভেবল ল্যান্ডের পরিমাণ যেটা কমে গেছে বিকজ অফ হিউজ আরবানাইজেশন, বিকজ অফ হিউজ হিউম্যান সেটেলমেন্ট, এখন নিম্নমধ্যবিত্তরা পাকা বাড়িতে থাকতে চায়, মধ্যবিত্ত তো দূরের কথা। তারপরে এখানে কমার্শিয়াল সেটেলমেন্ট বিকজ অফ হিউজ এক্সপ্যানশন অফ সার্ভিস সেক্টর। ঠিক একইভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা একটা ব্যাপক পর্যায়ে চলে আসছে, এটা নো ডাউট। ইভেন ইন্ডিয়ার থেকেও আমাদের জিডিপিতে ইন্ডাস্ট্রির শেয়ার বেশি, ইন্ডিয়া 32%, আমাদের 34%। তারপরে সার্ভিস সেক্টর, এবং ইন্ডাস্ট্রি সেক্টর বাড়ার সঙ্গে সঙ্গে প্যারালালি সার্ভিস সেক্টর বাড়ে, কারণ ইন্ডাস্ট্রি সেক্টরে যে ইনপুটস এবং ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এবং সেটা আবার প্রডিউস করে যখন ফাইনাল গুডস মার্কেটে নেওয়া হয়, এটার যে মার্কেটিং, এটার যে সেল প্রসেস, সবগুলোতে কিন্তু আমাদের সার্ভিস সেক্টর এক্সপ্যানশন হয়, যে প্যারালেলি কনসিকুয়েন্সিয়ালি এটা হয়, সাবসিকুয়েন্টলি এটা হয়। তো এটা হতেই আছে। তো ইন্ডাস্ট্রি বাড়ার কারণে যেটা কি হলো, যে ইন্ডাস্ট্রিয়াল সেটআপ হচ্ছে, প্রচুর ইন্ডাস্ট্রিয়াল সেটআপ হচ্ছে, ল্যান্ড ইউজ হচ্ছে। তো এগুলোর কারণে ল্যান্ডের পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে। অ্যাট দ্য সেম টাইম উন্নত দেশের দিকে ধাবিত হয়, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করছে, সরকারের মোটামুটি একটা ক্যাপাসিটি গ্রো করছে, প্রচুর ইনভেস্টমেন্টে যাওয়া ইনফ্রাস্ট্রাকচারের জন্য, ওটার জন্য ল্যান্ড দরকার হচ্ছে। So lots of factors are at work. A congruence of factors are at work. তো সুতরাং এমন একটা অবস্থায় দেশে কি হচ্ছে, ল্যান্ডের সংখ্যা কমে যাচ্ছে, যেটি গত 5 বছর ধরেও সে অভিজ্ঞতা, সামনের আরো 2, 3, 4 দশক ধরে সে একই অভিজ্ঞতাই হবে, এটা শুধু কমতেই থাকবে। তো 30% অলরেডি কাল্টিভেবল ল্যান্ডের পরিমাণ কমে গেছে, এখন আগামী 20 বছরে অ্যানাদার 30% কমতেই পারে, কমারই কথা। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আরো যত বাড়বে, আরো যত আমাদের আরবানাইজেশন হবে, হিউম্যান সেটেলমেন্ট, কমার্শিয়াল সেটেলমেন্ট যত হবে, বাড়তে থাকবে। এটা দেয়ার ইজ নো ডিনাইং এন্ড দেয়ার ইজ নো ওয়ে টু স্টপ ইট। দেন তাহলে আমাদের কাছে কি রয়ে গেছে, আমাদের প্রোডাক্টিভিটি আরো বাড়াতে হবে। মানে আমাদের প্রোডাক্টিভিটি স্যাচুরেশন আসে নাই, আমাদের গ্রিন রেভলিউশন হয়েছে এগ্রিকালচারে, কিন্তু
এরপরেও আরো অনেক কিছু বাকি আছে যেটা আমাদের সামনের দিনগুলোতে আসতে হবে, এবং প্রোডাক্টিভিটি 2 মিলিয়ন মেট্রিক টন পার হেক্টর, 2 মেট্রিক টন পার হেক্টর থেকে 4+ মেট্রিক টন পার হেক্টরে অলরেডি আমরা আছি। কিন্তু জাপান আছে প্রায় 5.5 to 6 মেট্রিক টন পার হেক্টর, ভিয়েতনাম এবং হংকং এবং চায়না আছে অ্যারাউন্ড 5, হাউভারিং অ্যাবাউট 5 মেট্রিক টন। তো আমাদের তো সেই রুমটা, দেয়ার ইজ স্টিল স্পেস অ্যান্ড রুম এটা বাড়ানোর। কিন্তু তাহলে হুমকিটা কোথায়? এটা তো বাড়াতে গেলে তো ওয়ে আউট বাইর করতে হবে আরো। কিন্তু একটা বড় হুমকি হচ্ছে এই ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রির জন্য আমার এত মানুষের জিডিপি বাড়ছে, এত মানুষের চাহিদা বাড়ছে, এত জায়গার প্রয়োজন হচ্ছে, এত সার্ভিস সেক্টর বাড়ছে, সেই ইন্ডাস্ট্রি আবার সার্ভিস সেক্টরকে বেরিয়ে এবং নিজে বেড়ে, দুইটা সেক্টরে সার্ভিস সেক্টর এবং ইন্ডাস্ট্রি দুটা মিলি পরিবেশ দূষণের এক মহোৎসব গত 5 দশক ধরে না হলেও গত 3 দশক ধরে ব্যাপকভাবে করে যাচ্ছে। ওয়াটার কন্টামিনেশন, ল্যান্ড কন্টামিনেশন, এয়ার কন্টামিনেশন, এবং আপনারা জানেন গ্রিন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড এমিশন এবং অল আদার থিংস। কারণ ইন্ডাস্ট্রিগুলো গত কয়েক দশক ধরে আমরা ডেভেলপ করতে দিয়েছি, এর প্রসার ঘটতে দিয়েছি কোনো প্রকার গ্রিন ফিচার ছাড়াই, কোনো প্রকার গ্রিন কনসার্ন ছাড়াই। পরে গ্রিন ইন্ডাস্ট্রি কনসেপ্টই ছিল না আমাদের দেশে। এটি দেদারসে অবলীলা ক্রমে বলগাহীনভাবে এটি ইন্ডাস্ট্রিকে সাংঘাতিকভাবে এক্সপ্যানশন করছে উইদাউট কনসার্ন। আমরা গত 2000 লেটেস্ট দশকে 2010-11 সাল থেকে আমরা মোটামুটি সেন্ট্রাল ব্যাংক এবং মিনিস্ট্রি ইন্ডাস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট এবং পরিবেশ অধিদপ্তর সবাই মিলে এটা নিয়ে একটু কনসার্ন হয়েছে, এবং সেটি এখন there is a huge momentum in that. Every stakeholders, both government stakeholders as well as the practitioners, সবাই এটাকে কনসার্ন হচ্ছে এবং এটা নিয়ে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। এরকম একটা পার্সপেক্টিভে আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি যে তাহলে আমাদের এই ভবিষ্যতের হুমকি আছে অনেকগুলা। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন কোনো প্রকার ন্যাচারাল ক্যাটাস্ট্রফি হয়, যখন কোনো প্রকার ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার হয়, সেইখানে আগে আমাদের সক্ষমতা একেবারেই ছিল না এটাকে প্রোটেক্ট করার, প্রিভেন্ট করার, মিটিগেট করার। এখন অ্যাটলিস্ট আমাদের এইগুলা হওয়ার আগে আমরা আর্লি ওয়ার্নিং অ্যালার্ম দেই, যার কারণে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার কিছুটা সম্ভব হয়, ক্যাটলস অ্যান্ড গোটস সরিয়ে নিয়ে যাওয়ার সুবিধা কিছুটা হয়, মানুষজনকে সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া সম্ভব হয়। কিন্তু সেটি আমরা পার্শিয়ালি করতে পারলেও ফসলের যে ক্ষতি হয় সেটি কিন্তু আমরা খুব ইমিডিয়েটলি সেটাকে প্রোটেক্টও করতে পারি না, বা সেই ক্ষতি পুষিয়ে উঠতে আমাদের বহু সময় লেগে যায়, এবং এটিকে প্রোটেক্ট করার জন্য ভেরি ডিফিকাল্ট আমাদের জন্য এখনো পর্যন্ত। তো এইগুলো চ্যালেঞ্জ রয়ে গেছে। তো সেই পার্সপেক্টিভে আমি আপনাদেরকে একটু দর্শকদের কাছে আরো আপনাদের বিজ্ঞ মতামত তুলে ধরার জন্য আমি অনুরোধ করছি। আমি প্রথমেই মিস্টার আলী হোসেন প্রধানিয়া, ম্যানেজিং ডিরেক্টর বাংলাদেশ কৃষি ব্যাংক, ওনাকে আমি এই প্রশ্নটাই রাখতে চাচ্ছি আমাদের সবার জন্য। এখানে আমাদের যারা ইন্ডাস্ট্রি এক্সপার্ট, একাডেমিয়া, ব্যাংকার্স, পলিসি মেকার্স ইন পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর, আমরা আজ সবাই এটার সঙ্গে যুক্ত আছি। আমরা ওনাদের কাছ থেকে বিজ্ঞ মতামত আমরা নিব এবং আমরা আশা করি সেটা থেকে আমরা অনেক লার্নিং পাবো। There will be a great source of learning and education. So এখন আমি ওনার কাছে একটু জানতে চাইবো যে তাহলে পিওরলি ফ্রম এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ আমরা জানি যে এসডিজিজ যেটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস ইউনাইটেড নেশনস এর বা ইউএনডিপির যেটাই বলি, ওখান থেকে যেটা আমরা চেষ্টা করছি সাস্টেইনেবল, সবকিছু সাস্টেইনেবল গ্রোথ, এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। এখন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে কিন্তু সেটাই, মানে এনভায়রনমেন্টটাকে আমাদেরকে প্রোটেক্টিভ রাখতে হবে, এবং এনভায়রনমেন্ট যদি আমরা প্রোটেক্টিভ রাখতে পারি তাহলে ডেফিনেটলি এগ্রিকালচার তো এনভায়রনমেন্টেরই একটা বিগ পার্ট। তো এনভায়রনমেন্ট যদি প্রোটেক্ট করতে পারি, ন্যাচারাল এনভায়রনমেন্ট যদি গুড বিহেভ করে এবং এনভায়রনমেন্টকে আমি ক্লিন রাখতে পারি, ক্লিন এয়ার, ক্লিন ওয়াটার, ক্লিন ল্যান্ড করতে পারি, তাহলে এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি যেমন বাড়ানোর সুবিধা হবে, হয়তো ক্যাটাস্ট্রফি কম আসবে। তো এই বিষয়ে ওনাকে আমি কিছু
বলার জন্য অনুরোধ করছি। এবং একই সঙ্গে ওইটারই পার্সপেক্টিভ হিসাবে যে গ্রিন ফিনান্স স্কিম অফ দ্য ব্যাংকিং সেক্টর এখানে কি ধরনের রোল প্লে করতে পারে এবং এই ধরনের এনভায়রনমেন্টাল থ্রেটসকে অ্যাভয়েড করতে পারে, সে ব্যাপারে উনি আমাদেরকে কিছু বলবেন। প্রধানিয়া ভাই। ধন্যবাদ জনাব আখতারুজ্জামান, সম্মানিত মহাপরিচালক বিআইবিএম এবং অন্যান্য যারা লার্নেড এখানে প্যানেলিস্ট আছেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আর আমি শুরু করার আগে আমাদের স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্ম শতবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে। এবং পাশাপাশি আমাদের উন্নয়নশীল দেশের উত্তরণের যে আমাদের স্থায়ী মর্যাদাটি আমরা পেয়েছি, সেটির জন্য আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সম্মানিত ডিজি মহোদয় ইতিমধ্যে উনি বলেছেন যে বাংলাদেশের ইকোনমিতে যে বড় আকারের কিছু বিপ্লব ঘটে গেছে, সেটি কৃষি, শিল্প এবং সেবা খাতে, এবং জিডিপির যে প্রবৃদ্ধি সেটির কথাও জনাব আখতারুজ্জামান বলেছেন, আমি সেদিকে যাব না। তো একটি কথা এটা আমি বলেই শুরু করতে চাই আমার বক্তব্য, সেটি হলো যে বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে আমাদের সম্মানিত ডিজি মহোদয় বলেছেন আজকের মাস্টার অফ সেরিমনি যে আমাদের ফুড প্রোডাকশন, পপুলেশন সবই আমাদের বৃদ্ধি পেয়েছে, এবং যেখানে আমাদের 66 মিলিয়ন, যেখানে 6.5 কোটি আমাদের লোকজন ছিল 72-তে, সেই লোকজনকেও কিন্তু আমাদের ফিট করাতে তখন কষ্ট হয়েছিল। সেখান থেকে এখন 17 কোটি লোকজন আমাদের, এত সত্ত্বেও কিন্তু আমাদের ফুডে আমরা সারপ্লাস আছি। এটিও বলেছেন কি কারণে হয়েছে, আমি আবারও রিটারেট করতে চাই এটা, যে গভর্নমেন্টের যে কৃষি বান্ধব নীতি ছিল এবং সেখানে আপনার এগ্রিকালচার রিলেটেড যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ছিল সরকারের, যেমন আপনার এগ্রিকালচার এক্সটেনশন আছে, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল আছে, বিরি বারিয়া, এদের এই উদ্ভাবনী কাজের মধ্যে একটি নীরব বিপ্লব ঘটে গেছে। এখন প্রশ্ন হলো যে সার্ভিস সেক্টর ইজ কন্ট্রিবিউটিং, আমাদের এখানে অনেক বেশি কন্ট্রিবিউট করছে, শিল্প ক্ষেত্রেও আমাদের কন্ট্রিবিউশন অনেক, এবং সেটার গ্রোথ রেটও অনেক ভালো হচ্ছে। কৃষির ক্ষেত্রেও আমাদের গ্রোথ রেট কিন্তু 13.65, সেটা যদিও কন্ট্রিবিউশন তুলনামূলকভাবে আমাদের বছর টু বছর কৃষির অবদান টু ওভারঅল জিডিপি আমাদের হ্রাস পাচ্ছে, বাট কৃষিতে কিন্তু সাবস্টেনশিয়াল গ্রোথ কিন্তু হচ্ছে। আরেকটা জিনিস আমাদের একটু আমি হাইলাইট করতে চাই, সেখানে আমাদের ফুড ইনটেক পার ক্যাপিটা যেটা ছিল ধরেন 72 সালে, সেটা আমাদের 456 গ্রামের ছিল, সেটির কিন্তু একটি বড় আকারের উল্লম্ফন হয়েছে, যেটি আমাদের ডিজি মহোদয় বলেছেন, সেটা এখন 687 গ্রামে উন্নীত হয়েছে। এই সবগুলো আমাদের উত্তরণ, এবং আমরা এখন উন্নয়নশীল দেশে আমরা উন্নীত হয়েছি, এবং সেটি আমাদেরকে 2026 সালের মধ্যে আমরা অর্জন করব। সেই ক্ষেত্রে আমাদের কিছু চ্যালেঞ্জ রয়েছে। আমাদের কৃষির উৎপাদন, আমাদের শিল্পের উৎপাদন, আমাদের সেবা ক্ষেত্রের যে সমস্ত উৎপাদনগুলো রয়েছে, এগুলো আমাদেরকে সাস্টেইনেবল করতে হবে। এবং এই যে ইকোনমিক একটা ট্র্যাজেক্টরি আমাদের এখন চলছে, এই ট্র্যাজেক্টরির মধ্যে আপনারা এটি জানেন যে আমাদের প্রথম যেটি আছে, আমাদের উন্নয়নশীল দেশের মর্যাদা আমাদের 2026-এর মধ্যে, 24-এর মধ্যে পাওয়ার কথা ছিল, আমাদের কোভিড এর কারণে 2 বছর পিছানো হয়েছে, 2026-এর মধ্যে আমরা অর্জন করব।
2040-30 ভিতরে আমাদের এসডিজি বাস্তবায়ন করতে হবে, আর 2041 এর ভিতরে আমাদের উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করব। এই ট্র্যাজেক্টরির মধ্যে আজকের আলোচ্য সূচি যেটি আমি সেই জায়গায় আসছি, সেটি আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আমি এই জায়গাতে আমাদের কৃষির সাস্টেইনেবিলিটি নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছে, আমাকে বলতে বলা হয়েছে, আমি সেই জায়গাতে যাচ্ছি। আমরা জানি যে আমাদের কৃষির ক্ষেত্রে যেটি বলা হয়েছে যে প্রতি বছরে আমাদের যে চাষযোগ্য জমি আছে সেটি শিল্প এবং আবাসন বা অন্যান্য কাজের জন্য, ইভেন আমাদের যে এসডিজির যে ডেভেলপমেন্টগুলো আছে সেগুলোর কারণে আমাদের প্রতি বছরে আমাদের 1% করে চাষযোগ্য জমি হ্রাস পাচ্ছে। এত সত্ত্বেও আমাদের ফুড ইনটেকের পরিমাণ বাড়ছে, সুতরাং আমাদের প্রোডাকশনটাকে আমাদের সাস্টেইনেবল করতে হবে। এখন এগ্রিকে যদি আমরা সাস্টেইনেবল করতে চাই, সেখানে এগ্রিকালচার সেক্টরের ভিতরে কিন্তু আমাদের চ্যালেঞ্জগুলো আছে অনেকগুলো। সাস্টেইনেবিলিটির পিছনে আমাদের যে কারণগুলো কাজ করছে, সেখানে আমরা প্রতিনিয়ত কিন্তু আমরা খরা ফেস করছি, আমরা ফ্লাড দেখছি, আমরা আর্থকোয়েক দেখছি, আমরা ডিজিজ দেখছি, আমরা মহামারী দেখছি, এপিডেমিক দেখছি, ইভেন মার্কেট শকস, এটাও কিন্তু একটা বড় আকারের আমরা দেখতে পাচ্ছি যে কৃষি ক্ষেত্রে আমাদের রয়েছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা ফাইন্যান্স নিয়ে কাজ করছি, আমি সেই জায়গাটা একটু পরে আসব। এখানে আমাদের যেটা স্মল হোল্ডার্স যারা আছে, স্মল হোল্ডার্স ফার্মার্স আছে যারা, তাদেরকে কিন্তু আমাদের এমফাসিস দিতে হবে এবং তাদের লাইভলিহুড এবং অফ দি পুয়ারেস্ট এটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে এবং একটা রুরাল এবং আরবান ইকোনমির মধ্যে একটা ফ্রেন্ডলি লিঙ্কেজ সৃষ্টি করতে হবে। আর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে আমাদের যারা মার্জিনাল হোল্ডার্স যারা আছে তাদের যে উৎপাদিত পণ্য সেটি একটি মার্কেট প্লেস ডেভেলপ করে এগুলোকে আপনার ভ্যালু চেইনের সাথে আপনার সংযুক্ত করতে হবে। এই চ্যালেঞ্জগুলো আমাদের আছে, এগুলো যদি আমরা মোকাবেলা করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের যে কৃষির উন্নয়ন সেটি আমাদের সাস্টেইনেবল হবে। কারণ এখন যেটি হচ্ছে যে আমাদের এই বিভিন্ন প্রতিকূলতার কারণে সেটি আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের হচট খায়, সেগুলোর কারণগুলো আমি বলেছি। আর এসডিজির যে আমাদের 17 গোলস আছে, সেই গোলসের মধ্যে আমাদের সরাসরি যদি আমরা কৃষির সাস্টেইনেবিলিটির কথা বলি, সেখানে আমাদের 2 নম্বর এজেন্ডাটি খুব অত্যন্ত যৌক্তিক, সেটি আমাদের জিরো হাঙ্গার, সেটি আমাদের এনশিওর করতে হবে। আর এই এসডিজির জিরো হাঙ্গারের সাথে এসডিজির আরো কিছু আমাদের পয়েন্ট যেটা ম্যাপিং করা আছে, সেই ম্যাপিং এর মধ্যে আপনার সেখানে এসডিজি 13 যেটা আছে, 13 নম্বর যেটা আছে, সেটা হলো যে ক্লাইমেট অ্যাকশন, এটি অত্যন্ত বড় রোল প্লে করছে, সেটি আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। এসডিজি 9 ইজ অ্যাজ ওয়েল ইম্পর্টেন্ট, সেটা হলো যে ইন্ডাস্ট্রি, ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, যেটি আমাদের সম্মানিত মাস্টার অফ সিরিমনি বলেছেন যে ইন্ডাস্ট্রি হচ্ছে একদিকে কাল্টিভেবল ল্যান্ড আমাদের কমে যাচ্ছে, আরেকদিকে কার্বন ইমিশন হচ্ছে, পরিবেশ দূষণ করছে। এই সবগুলোই আমাদের নজরে নিয়ে আমাদের এসডিজি যদি অর্জন করতে হয়, আমাদের এসডিজি 9 কিন্তু এখানে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। SDG 6 is also very much related to the sustainability of the agriculture. সেখানে আমাদের ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন আছে, সেটিও আমাদের এসডিজির সাথে খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমাদের এসডিজি 5 আছে, এসডিজি 5 ইজ অলসো জেন্ডার ইনইকুয়ালিটি, কারণ আমরা জানি যে আমাদের এই জেন্ডার ইনইকুয়ালিটি এবং যে উইমেন ফোর্স আছে অলমোস্ট 50% অর মোর দেন 50%, এটাকে আমাদের কিন্তু এই টোটাল আপনার হিউম্যান রিসোর্সেস হিসাবে আমরা এদেরকে কিন্তু ডিপ্লয় করতে হবে এবং কাজে লাগাতে হবে রাইট ওয়েতে। আমাদের এসডিজি 7 আছে, এটাও এটার সাথে রিলেটেড আছে, আমাদের অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি, যেটা রিনিউয়েবল এনার্জি নিয়ে যেটা আমরা কাজ করছি। সুতরাং দিস ওয়ে দ্যাট ওয়ে, এটা কিন্তু পার্টনারশিপের কথা বলা আছে 17 এর মধ্যে, ইজ অল দিজ আর রেলিভেন্ট অ্যান্ড অল দিজ আর লিঙ্ক টু দি এসডিজি 2 and SDG 1, যেখানে বলা আছে নো পভার্টি,
সেখানেও কিন্তু আমাদের এই এগ্রিকালচারের সাস্টেইনেবিলিটির কথাটা বলা আছে। আমরা এই জায়গাগুলোতে যদি আমরা অ্যাকশন প্ল্যানে আমরা যেতে চাই, যে আমরা এই জায়গাগুলো ওভারকাম করার জন্য আমরা কি কি করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের আপনার বেসিক জিনিস যেটা, সেটা হলো যে আমাদেরকে অ্যাক্সেস টু প্রোডাক্টিভ রিসোর্সেসকে আমাদের যেতে হবে, ইনক্লুডিং দ্য ফাইন্যান্সিয়াল সাপোর্টস অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। এটা আমাদেরকে এনশিওর করতে হবে। আমি ফাইন্যান্সের কথা একটু পরে আসবো। সরি, আমি আগেই স্মল হোল্ডার্সদের কথা বলেছিলাম। এই স্মল হোল্ডার্সরা কিন্তু সারা পৃথিবীব্যাপী 3 বিলিয়ন স্মল হোল্ডার্স আছে, যারা কিন্তু আমরা যারা শহরে থাকি, দিস মার্জিনাল পিপল প্রডিউসেস ফুড ফর আস, কিন্তু এদেরকে কিন্তু মূল স্রোতের সাথে, মার্কেটিং এর সাথে কিন্তু আমরা ইনভলভ করতে যদি না পারি, তাহলে কিন্তু আমাদের যে ফুড সেফটির কথা বলছি আমরা, সেটা কিন্তু সাস্টেইনেবল হবে না। সুতরাং এদেরকে রাইট ভ্যালু এনশিওর করতে হবে, রাইট প্রাইস এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মাধ্যমে তাদেরকে আপনার ভ্যালু চেইনের সাথে তাদেরকে ইনভলভ করতে হবে, সংযুক্ত করতে হবে। আমাদের ডাইভার্সিফিকেশন আমাদের খুব আপনার করতে হবে। সেটা আমরা যদি কৃষির কথা বলি, মেকানাইজড কৃষির কথা বলি, গভর্নমেন্ট ইজ এমফাসাইজিং অন দি এগ্রো মেকানাইজেশন। সেখানে অনেক বড় আকারের বাজেট রাখা হয়েছে, ইতিপূর্বের বাজেট থেকে এবছরের বাজেট অনেক বড় বরাদ্দ দিয়েছে। তো এই সবগুলোই আমাদেরকে আপনার কাজে লাগাতে হবে। আরেকটা জিনিস আমাদের মনে হয় যেটা সাস্টেইনেবিলিটির জন্য খুব বড় প্রয়োজন, সেটা হলো যে আমাদের এগ্রিকালচার সেক্টরের যে আমাদের ওয়ার্কফোর্স আছে, এদের নলেজ বেসটাকে আরো ডেভেলপ করতে হবে এবং প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের মাধ্যমে আমরা যদি কাজ করতে পারি, সেটা আমরা এনশিওর করতে পারবো। আর আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট এবং ওয়াটার স্কারসিটি, এটাও আমাদেরকে অ্যাড্রেস করতে হবে টু হ্যাভ এ রোবাস্ট অ্যান্ড সাস্টেইনেবল এগ্রিকালচার। আমার মনে হয় যে আবার যেই বলেছিল যে এগ্রিকালচারাল সেক্টরের যে সাস্টেইনেবিলিটি, আরেকটি কথা আসছে সেখানে, যে আপনার সেখানে আমাদের গ্রিন ফাইন্যান্সের কথা বলা হয়েছে। গ্রিন ফাইন্যান্সের কথাটিও আমি আক্তারুজ্জামান ভাই, আমি একসাথেই শেষ করে দিই। আমার মনে হয় যে সেটা যে গ্রিন ফাইন্যান্স, এটা খুবই জরুরি। কারণ হলো যে সাস্টেইনেবল এগ্রিকালচার, সাস্টেইনেবল সিএমএসএমই এবং সোশ্যালি রেসপন্সিবল ফাইন্যান্সিং এর কথা যদি বলি, ইজ অল দিস আর রিলেটেড টু গ্রিন ফাইন্যান্স। এখন আমাদের যেগুলো এনভায়রনমেন্টাল অবজেক্টিভস আছে এই জায়গার মধ্যে, সেই জায়গার মধ্যে আমাদের ক্লাইমেট চেঞ্জ, আমাদের মিটিগেশনটা, এটা আমাদের একটা মেজর চ্যালেঞ্জ আছে। আপনার ক্লাইমেট চেঞ্জের সাথে যদি আমরা অ্যাডপশন না করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই চ্যালেঞ্জগুলো, এগ্রিকালচারের সাস্টেইনেবিলিটি কিন্তু থাকবে না। আমরা যদি মনে করি যে আপনার যেমন আমাদের দক্ষিণাঞ্চলে যেমন আপনার লবণাক্ততা আছে, সেখানে যদি আমাদের লবণাক্ত সহিষ্ণু যদি আমাদের ধান উৎপাদন করতে পারি, এরকমই যেই সমস্ত চ্যালেঞ্জগুলো আসছে, আপনার ন্যাচারাল চ্যালেঞ্জ আসছে, সেগুলো যদি আমরা সাস্টেইন করতে পারি, অ্যাডপশন করতে পারি, সেই অ্যাডপশন ক্যাপাসিটি আমাদেরকে ডেভেলপ করতে হবে। আমাদের ম্যারিন রিসোর্সেস এবং সাস্টেইনেবল প্রোটেকশন অফ দি ওয়াটার, এটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে। পলিউশন প্রিভেনশন আমাদেরকে করতে হবে। যেমন বলা হয় যে ইটের ভাটা, এটা আমাদের খুব জরুরি জিনিস, কিন্তু সেখানে যদি আপনার গাছ পুড়িয়ে যদি সেখানে যদি আমাদের দুই দিকে এনভায়রনমেন্ট পলিউটেড করছে, একদিকে কার্বন ইমিশন হচ্ছে, আরেকদিকে আপনার নেচারকে ইকোলজিক্যাল ইমব্যালেন্স হচ্ছে, এগুলো আমাদেরকে খেয়ালে রাখতে হবে। আমার মনে হয় যে আমরা ফাইন্যান্সিং এর কথায় আমি আসছিলাম, সেখানেও কিন্তু সাস্টেইনেবল ফাইন্যান্সিং এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে, যে কথাটি আমি প্রায়শই বলে থাকি, এটিও কিন্তু চিন্তা করতে হবে যে আমাদের জিডিপিতে কিন্তু কৃষি খাতের অবদান এখনো 13.65% আছে, কিন্তু টোটাল আমাদের ব্যাংকিং সেক্টরের ইনস্টিটিউশনাল সোর্সেস যে ফাইন্যান্স আছে, সেটি কিন্তু এখনো আপনার 47 crore টাকার মতো, হুইচ ইজ লেস দেন 5%, স্টিল ইট ইজ লেস দেন 5%। এবং আমি ডিজি মহোদয়কে আগেও বলেছিলাম যে এই ধরনের আমাদের একটি স্টাডি করার জন্য, প্রবাবলি হি হ্যাজ টেকেন দ্য স্টেপ টু ডিটারমাইন দ্য
প্রায়োরিটি সেক্টর ল্যান্ডিং এর ক্ষেত্রে আমাদের চাহিদার পরিমাণটা কতটুকু আছে এটি অ্যাসার্টেন করা খুব জরুরি। সেই ক্ষেত্রে হয়তো আমার মনে হয় যদি এটা অ্যাসার্টেন করা যায় তাহলে সেন্ট্রাল ব্যাংক এবং আমরা যারা ফাইন্যান্সিং করছি এরা হয়তো আরো বড় আকারের স্টেপ আমরা নিতে পারবো। আমি আরেকটি কথা বলে ফাইন্যান্সিং এর ক্ষেত্রে যদি শেষ করি, 1 মিনিট সময়ের ভিতরে আমি শেষ করব, সেটি হলো যে ফাইন্যান্সিং এর সাস্টেইনেবিলিটির কথা বলা হয়েছে। আমি যদি পরিষ্কারভাবে বলি যে আমাদের টোটাল যে ফার্ম ফ্যামিলি আছে বাংলাদেশে তার 36% আমাদের ক্রেডিটের আওতায় আসছে, আইদার ইট ইজ ফ্রম দ্য ইনস্টিটিউশনাল সোর্সেস অর ফ্রম ইন্ডিজিনিয়াস সোর্সেস। সেই ক্ষেত্রে এখনো কিন্তু আপনার 64% কিন্তু ল্যান্ডিং কিন্তু আমাদের এমআরএ ভুক্ত আমাদের এনজিও থেকে ফাইন্যান্স করা হচ্ছে। এটা আপনারা সকলেই জানেন যে অ্যাটলিস্ট হাই কস্ট হলো 24% মিনিমাম ইন্টারেস্ট রেট হলেও কিন্তু সেক্ষেত্রেও কিন্তু ফান্ড যাচ্ছে, বাট মেজরিটি ফান্ড কিন্তু এখনো এমআরএ ভুক্ত এনজিও থেকেই যাচ্ছে, লোকাল মানি লেন্ডার্স থেকে যাচ্ছে, তারপরে আপনার আত্মীয় স্বজন থেকে নিচ্ছে। তো এইটা আমার মনে হয় যে যদি আমরা ইনস্টিটিউশনাল লো কস্ট ফান্ডিং যদি আমরা খুব বেশি পরিমাণে বাড়াতে পারি তাহলে আমার মনে হয় যে the burden of the interest to the borrower or the marginal farmers এটা বড় আকারে রিডিউস করা যাবে। সেই ক্ষেত্রটি নিয়ে যদি আমরা ইনস্টিটিউশনাল সোর্স থেকে যদি আরো ল্যান্ডিং বাড়াতে পারি, যেটি আমরা এই প্যান্ডেমিক সিচুয়েশনে এট এ মিনিমাম রেটে আমরা হিউজ পরিমাণে ল্যান্ডিং করেছি এবং এগ্রিকালচার সেক্টর কিন্তু আমাদের রিবাউন্ড করেছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে। আমার মনে হয় আমি একটু সময় বেশি নিয়ে গেছি, আমি অত্যন্ত ধন্যবাদ আপনাকে। অনেক মূল্যবান তথ্য সমৃদ্ধ বক্তব্য রেখেছেন এবং আলটিমেটলি গ্রিন ফিন্যান্সের চেষ্টা চলছে ব্যাংকিং সেক্টরের মাধ্যমে, বাট এটা যে ইনঅ্যাডিকুয়েট এবং এটিকে যে আরো ডিজাইন করা, আরো রিড্রেস করা এবং এটি সোর্স খুঁজে বের করা, বিশেষ করে ইনস্টিটিউশনাল সোর্স, এটি আমরা জানতে পারলাম। পরে হয়তো সময় পেলে আপনার কাছে আবার আসবো। এখন আমি মিস্টার এহতেশাম শাহজাহান, ম্যানেজিং ডিরেক্টর কোয়ালিটি ফিড লিমিটেড, ওনার কাছে একটু আমি আসবো। আপনারা তো ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং ইন্ডাস্ট্রি প্র্যাকটিশনার্স, এবং সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে আমাদের জানার বিষয়গুলো ওই বিষয় থাকবে। প্রথমে আমি জানতে চাই যে আমাদের সরকারের যে এগ্রিকালচারাল সাবসিডি এবং আদার ইনসেন্টিভস গুলা, যে গভর্নমেন্ট প্যাকেজ গুলা গভর্নমেন্ট গত 20-25 বছর দিয়ে যাচ্ছে, বিশেষ করে গত 10 বছরে এটি নিরবচ্ছিন্নভাবে কন্টিনিউয়াসলি এটিকে বাড়ানো হচ্ছে এবং এটার আওতা এবং এটার রেটও বাড়ানো হচ্ছে। এগ্রিকালচারাল সাবসিডি এখন 10,000 কোটি টাকার বেশি, কিন্তু এই সাবসিডি ছাড়াও আমরা যে মানে লো কস্ট ফার্টিলাইজার মানে ডোমেস্টিক প্রোডাকশনের মাধ্যমে যেটা দেই, প্লাস অনেক সিড বা অন্যান্য উন্নত সিড ইত্যাদি আমাদের পাবলিক এজেন্সিগুলোতে যে প্রকিউর প্রসেসে আনা হয়, এগুলা ওটার মধ্যে যোগ করা হয় না, বাট দিজ আর দ্য ফ্যাসিলিটিস। অ্যাট দ্য সেম টাইম যে উন্নত উপসি প্রজাতির যেসব জিনিসগুলো বানিয়ে সস্তায় দেশে এগুলা ব্যবস্থা করা হচ্ছে, এটাও সরকারের খরচেরই বিষয়। তো সব মিলিয়ে এই পলিসি, সরকারের এই পলিসিসগুলা মানে আমাদের এই এগ্রিকালচারের গ্রোথকে আরো ফার্দারিং করতে, আরো গ্রোথে এক্সপার্ট, আরো গ্রোথকে মোমেন্টাম করতে এটা কতটুকু সহায়তা দিচ্ছে বা এটা আরো প্রয়োজন আছে কিনা সে ব্যাপারে একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ জনাব আখতারুজ্জামান সাহেব, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলাদেশ তো এখনো এলডিসি ইয়েতে আছে, যদিও আমরা মিড ইনকাম কান্ট্রি 2026 মধ্যে আমাদের প্রত্যাশা আছে আমরা এটাতে উন্নত হব ইনশাআল্লাহ। প্রথমত যে কোনো দেশে, সেটা এলডিসি হোক বা আপনার মধ্যবর্তী আয় দেশ হোক অথবা উন্নত দেশ হোক, এগ্রিকালচারকে কিন্তু প্রতিটা সরকার প্রাধান্য দিয়ে যায়। আমাদের একটা ভ্রান্ত ধারণা অনেক সময় হয় যে যেগুলা ডেভেলপ কান্ট্রিজ, সেখানে এগ্রিকালচার টেকস এ ব্যাকফুট। এটা ঠিক না।
ইভেন কান্ট্রি লাইক ইউএসএ, আমেরিকাতে যেরকম এগ্রিকালচার সাবসিডি হেভি সাবসিডি দেওয়া হয়, এবং এটা নিয়ে বিভিন্ন দেশের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়। বিকজ আপনি যদি সাবসিডি ডেভেলপ কান্ট্রিজে সাবসিডি দেওয়া হয়, তাহলে কম্পিটিটিভ ইন দ্য গ্লোবাল মার্কেটে কম্পিটিটিভ অ্যাডভান্টেজের নিয়ে কিছু প্রশ্ন জাগে। তো যেহেতু আমাদের এগ্রিকালচারটা আমাদের ব্যাকবোন, আমরা এখনো ইট ইজ এ ব্যাকবোন, ইট উইল রিমেইন টু বি এ ব্যাকবোন। আমরা যে পরিমাণ সরকার সাবসিডি দিচ্ছে বিভিন্ন খাতে, সেটা বীজ হোক, ফার্টিলাইজার হোক, বা অর্থ হোক, যেভাবে হোক, দিস ইজ ডেফিনেটলি কমেন্ডেবল। এটা প্রয়োজনও আছে, আমি সেটাতে পরে আসবো কেন এটা প্রয়োজন বেশি। বাট প্রথমত যেটা বলবো যে একটা দেশের আপনার সাস্টেইনেবিলিটির জন্য, এগ্রিকালচারের কথা যদি বলি, বেশ কিছু পিলার্স থাকে যেগুলাকে আমাদেরকে সাস্টেইনেবল ওয়েতে এবং সমানভাবে সেগুলাকে অ্যাড্রেস করতে হয়। আমরা যদি মনে করেন যে এগ্রিকালচারে যদি শুধু আমরা ফার্মারকে যদি সিড দিই, তাকে অর্থায়ন না করি, বা আমরা যদি তাকে শুধু ফার্টিলাইজার দিই, এবং আমরা মার্কেটিং চ্যানেলটাকে যদি আমরা ইগনোর করি, এই যে অনেকগুলো পিলার থাকে। যেমন ফার্ম টু টেবল বলে একটা কথা কয়েন করা হয়ে থাকে, এটা ওয়েস্টেই কয়েন করা হয়েছিল, ফার্ম টু টেবল। এটা বলা খুব সহজ, বাট ফার্ম টু টেবল কিন্তু দুইটা জিওগ্রাফিক্যালি দুই জায়গায়। তো ফার্ম টু টেবল করার জন্য যেই জিনিসগুলা বা যেই পলিসিগুলো করতে হয়, সেটা জন্য অনেক কোঅর্ডিনেশনের প্রয়োজন হয়। সেটার জন্য যেসব আপনার এজেন্সি গুলা দায়িত্ব গ্রহণ করে, বা যারা প্ল্যানিং এ থাকে, বা যারা স্টেক হোল্ডার্স থাকে, এদেরকে সবাইকে ইনভলভ করে কিভাবে এফেক্টিভলি করা যায়, সেখানে আমি একটু আসতে চাই। কি পরিমাণ সাবসিডি দেওয়া হলো সেটা অ্যাডিকুয়েট কি না, সেটা থেকে মোর ইম্পর্টেন্ট হচ্ছে যেই পরিমাণ সাবসিডি দেওয়া হচ্ছে সেটা এফিশিয়েন্টলি ইউজ হচ্ছে কিনা। আমার কাছে সেটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। যথেষ্ট সাবসিডি দেওয়া হচ্ছে, বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেই সাবসিডি গুলা আমাদের প্রান্তিক খামারিরা পাচ্ছেন, সেটাকে আমার মনে হয় যে আমরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে হোক, বা আমাদের যে ডেটা গুলো আমাদের আছে, যেরকম আমরা কিন্তু একটা প্রবলেম আমাদের দেশে আছে এখনো, যেটা আমি মনে করি অ্যাড্রেস করা দরকার। সেটা হচ্ছে যে স্ট্যাটিস্টিক্স এর কিছু অভাব আছে, যেটা প্র্যাকটিক্যাল বা প্র্যাগম্যাটিক কোনো ডিসিশন নিতে গেলে এই কারেক্ট স্ট্যাটিস্টিক্স না থাকলে, পাশাপাশি যদি আপনার ম্যান পাওয়ার না থাকে, বা আমরা লজিস্টিক যেটা বলি, যে লজিস্টিকটা যদি না থাকে, তাহলে আমরা যে প্ল্যানিংটা করছি, বা সরকার যে প্ল্যানিংটা করছে, যেটা মহৎ উদ্দেশ্য নিয়ে করছে, তো সেটা আমার রিকমেন্ডেশন হবে যে আপনার এখনকার ইনফরমেশন আমাকে এখনই পেতে হবে। যত শীঘ্রই আমি আজকের ইনফরমেশন আমি এখন পাবো, সেটা আমার জন্য ডিসিশন নেওয়ার জন্য উপযোগী হবে। এখন সরকারের পক্ষে তো সবকিছু দেওয়া সম্ভব নয়। সরকার যতটুকু দিচ্ছে, সেটা সরকার চাচ্ছে যে এই জিনিসটা সঠিক কাজে এটাকে লাগানো হোক। এখানে আমার ব্যক্তিগত মতামত যেটা হচ্ছে যে এখানে আরেকটু কোঅর্ডিনেশনের প্রয়োজন, আরেকটু কোঅর্ডিনেশন করে করলে এটাকে আরেকটু বেটার ম্যানেজ করা যাবে। যদিও যেটা দেওয়া হচ্ছে, এইটা ইট ইজ এ গুড প্র্যাকটিস, বিকজ প্রান্তিক খামারিরা, আমরা যেটা বলি যে এরা যতদিন পর্যন্ত ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হবে না, ততদিন পর্যন্ত কিন্তু এরা কিন্তু সবসময় উইল বি ডিপেন্ডেন্ট অন যে কোনো একটা এন্টিটি, যেটা তাদের জন্য হয়তো ভালো নাও হতে পারে। যেমন একটা এক্সাম্পল বলি আপনাকে, যে কোনো এগ্রিকালচার, সেটা আপনার ধান চাষ হোক, বা মৎস্য চাষ হোক, বা পোলট্রি চাষ হোক, বা যেটি হোক, এখানে যদি, বা চিংড়ি মাছের যে চাষ যেটা হচ্ছে বাংলাদেশে, এখানে খামারিরা যেহেতু আর্থিকভাবে সলভেন্ট না, এই কারণে কিন্তু তারা কিন্তু ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে অনেক মহলের কাছে, যারা এই তাদেরকে যে কোনো তাদের স্বার্থে হোক বা ইয়েতে, তাদেরকে সাস্টেইন করছে। সো ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে সাবসিডি দেওয়া হচ্ছে, সেটা কুইকলি, নাম্বার ওয়ান, কুইকলি হ্যাজ টু রিচ দ্য ফার্মার ইন টাইম। এখানে কিছুটা আমার মনে হয় আমাদের একটা নজর দেওয়া দরকার, যে যত তাড়াতাড়ি এটাকে ফার্মারের দোর গোড়ায় পৌঁছানো যায়।
সেকেন্ড হচ্ছে কোথায় কতটুকু প্রয়োজন এবং কোথায় দিলে এটা এফেক্টিভ হবে, বিকজ ফাইন্যান্স যেটা সাবসিডি দেওয়া হচ্ছে এটা তো একটা দিস ইজ এ রিসোর্স। তো এই রিসোর্স, প্রতিটা রিসোর্স, হাউ টু অপটিমাইজ দিস রিসোর্স, দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল, বিকজ আপনার রিসোর্স কিন্তু এই কম্পিটিটিভ গ্লোবাল এনভায়রনমেন্টে ইজ এ ভেরি স্কের্স থিং, অ্যান্ড আপনি যত কম দিয়ে যত বেশি মাইলেজ আপনি আনতে পারবেন, সেটা আমার মত হচ্ছে যে এটাকে আমার মনে হয় যে আরো বেটার ইউটিলাইজ করা যাবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সাবসিডির পাশাপাশি আমি এটা বলতে চাই যে আমাদের দেশে বিড়ি বা ধান গবেষণা ইনস্টিটিউশন যারা আছে, যারা রিসার্চের সাথে সাথে আছে, ইভেন মৎস্য রিসার্চ যেটা হচ্ছে, বিভিন্ন ধরনের যে রিসার্চ হচ্ছে, আজকের জায়গায় আপনি জেনে খুশি হবেন, একটু আমি একটু প্রাসঙ্গিকের বাইরে কথা বলছি, যেমন মাছ চাষে বাংলাদেশ এত আয়তনে কম হয়েও পৃথিবীতে 4র্থ স্থানে কিন্তু তারা উন্নত হয়েছে। তো এই জন্য আমি বলছি যে আমাদের কিন্তু যথেষ্ট পোটেনশিয়াল আছে। এখানে যারা স্টেক হোল্ডার যারা আছে, এই স্টেক হোল্ডারদেরকে আমি আবারও বলবো যে স্টেক হোল্ডার যারা আছে তাদেরকে অন বোর্ড নিয়ে এই লিমিটেড রিসোর্স যেটা আপনি ভর্তির কথা বলছেন, কিভাবে আরো বেটার ইউটিলাইজ করা যায়, সেটা আমি মনে করি যে আর দেখার একটা বিষয় রয়ে গেছে এখানে। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল সম্ভবত আদার ইনসেনটিভস, এটা আমাদের কতটা অ্যাডিকুয়েট এবং এটা মানে আমাদেরকে ফার্দার এগ্রিকালচারে ফার্দার লেভেল অফ গ্রোথ, অর্থাৎ এক্সপার্ট ইন গ্রোথ আর মোমেন্টাম ইন গ্রোথকে কতটা বা কিভাবে কন্টিনিউ করবে। বাট ইস রাইটলি পয়েন্ট আউট যে সাইজ অফ ইনসেন্টিভ মে বি অর মে নট অ্যাডিকুয়েট, বাট অ্যাডিকুয়েসি হ্যাজ অলওয়েজ এভার ইনক্রিজিং, চাহিদা রয়ে গেছে, কিন্তু যেটা দেয়া হচ্ছে কম নয়, নিতান্তই কম নয়, মোটামুটি ইটস এ সাইজেবল, এটি তো বড় কথা, রেসপেক্টেবল অ্যান্ড সাইজেবল অ্যামাউন্ট। নাও হাউ টু use this in a best way, in an efficient way, in a seamless, fair way, in a more fair and way, তো সেটা যদি আমরা করতে পারি উইথ জাস্টিস অ্যান্ড উইথ ফেয়ারনেস, তাহলে হয়তো এইটাতেই আরো অনেক বেশি সুফল পাওয়া যাবে। এই সাবসিডির যে উদ্দেশ্য, যেটা অবজেক্টিভ, যেটা প্রোডাক্টিভিটি এনহ্যান্স করা এবং কৃষকের খরচ বাঁচানো, কস্ট সেভিং প্রোডাকশনে যাওয়া, এবং সুতরাং সেটি আপনার কথায় এসেছে, খুব ভালোভাবে এসেছে, থ্যাংক ইউ। হয়তো আপনাদের কাছে আবার মানে সময় হলে আমরা আবার আপনাদের কাছে ফিরবো। এবার আমি মিস্টার মশিউর রহমান, ম্যানেজিং ডিরেক্টর প্যারাগন গ্রুপ, ওনাকে আমি রিকোয়েস্ট করব যে আপনি তো, হ্যাঁ আপনি আছেন, ওকে, রিকোয়েস্ট করব যে আমাদের যে মার্কেটিং চ্যানেল, এগ্রিকালচার প্রোডাক্টস, ক্রপস প্রোডাক্টের বা নন ক্রপ প্রোডাক্টস যেটাই হোক, এর যে মার্কেটিং চ্যানেলটা, এটা এখনো পর্যন্ত কিন্তু ওই সেকেলে টাইপেরই রয়ে গেছে। সেকেলে ইন দ্য সেন্স অফ হট, এখনো প্রিডমিনেন্স অফ ইন্টারমিডিয়ারিজ, এবং একটা হিউজ চাং অফ দিস প্রাইস পেড বাই দ্য ফাইনাল কনজিউমার অ্যাকচুয়ালি কনজিউমড বাই দ্য ইন্টারমিডিয়ারিজ। নর্মালি আমরা কি চাই, অ্যাটলিস্ট 40% কনজিউমার ফাইনাল কনজিউমার প্রাইসের অ্যাটলিস্ট 40 to 50% পাবে ফার্মার্স, 40 to 50%, 40% মিনিমামের মিনিমাম, কিন্তু ফার্মার্সটা পায় 20 to 30%, আমরা জানি, ইভেন কখনো কখনো 15%ও পায়। ইন্টারমিডিয়ারিজটাই বেশি পাবেন, এটা আমি বলছি কনসিয়াসলি। 40% হলে তো 60% ইন্টারমিডিয়ারিজটাই পাবেন, বিকজ এখানে অনেক প্রসেসিং এর ব্যাপার আছে, অনেক গ্রেডিং এর ব্যাপার আছে, অনেক মানে এটাকে কি বলবো আমরা, এটাকে ওই যাতে অ্যাডাল্টারেশন না হয়, যাতে এটা ড্যামেজ না হয়, যাতে এটা টাইমলি পৌঁছায়, লটস অফ প্রসেসিং এর ব্যাপার এখানে আছে, সুতরাং থাকবে। কিন্তু এটা মানে প্রিডমিনেন্স অফ ইন্টারমিডিয়ারিজ, এটা এখনো পর্যন্ত আমাদের দুর্ভাগা যে এখনো আমরা ফার্মারদের ঘরে সুফলটা যেটুকু আসা উচিত সেটা আসছে না, যার কারণে এখনো পর্যন্ত আমরা স্পোরাডিক্যালি জানতে পারি, অ্যানেকডোটালি জানতে পারি যে দেখা যায় যে অনেক কৃষক মনের ক্ষোভে ফেলেই দিচ্ছে বা নিজের পরিবারে অথবা আত্মীয় স্বজনদের বিলেই দিচ্ছে,
সে মানে তার ফেয়ার প্রাইস না পাওয়ার কারণে, ইত্যাদি ইত্যাদি। এটার সঙ্গে অবশ্য সাপ্লাই চেনের সাইডে ছাড়াও ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটির ইনঅ্যাডিকুয়েসিও একটা ব্যাপার থাকতে পারে, যেটা সাপ্লাই ডিসরাপশন করে, এটা থাকতে পারে, কিন্তু প্রিডমিনেন্টলি এটা আসলে ইন্টারমিডিয়ারিজদের জন্য। তো এই ব্যাপারে আপনি হাউ দ্য ফার্মার্স এফার্টস কুড বি এনশিওরড, মানে সরি, যেটা বলছিলাম যে এই ডমিনেন্স যেটা আছে, গভর্নমেন্ট এখানে কি রোল প্লে করতে পারে টু এনশিওর দ্যাট দ্য ফার্মার্স উড গেট ফেয়ার প্রাইস? জি, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। জি, আপনার কাছ আপনি যা প্রশ্ন করেছেন অনেক উত্তর দিয়েও দিয়েছেন ইনডিরেক্টলি। সো আবারও আমি বলতে চাই, আপনি যা বলেছেন ওগুলোর মধ্য থেকেই যে গভর্নমেন্টের কাছে তো অনেক কিছু চাওয়া পাওয়ার আছেই আমাদের, সাথে সাথে আমাদের নিজেদেরও উদ্যোগ নিতে হয়। আর বিশেষ করে আমরা অনেক আগের দিকে যদি ফেরত যাই, খামার বাড়িটা একটা বাজার ছিল, আমাদের ফার্ম গেটের খামার বাড়ি কেন করা হয়েছিল, খামার বাড়ি, কারণ বাজার, কৃষি মার্কেট, এগুলো করা হয়েছিল কৃষকদের পণ্য সহজে এখানে আসবে, এখান থেকে ভোক্তারা সহজে নিতে পারবে। এখনো যদি আমরা কিছু যাই ঢাকার বাইরে, উপর শহরগুলোতে এরকম কয়েকটা করা হয়েছে। তো এগুলোর উদ্দেশ্যই হচ্ছে যে ভোক্তাদের কাছে খামারিরা ডাইরেক্ট যদি নিয়ে আসতে পারে, তাহলে খামারিরা বেটার প্রাইস পাইবে। কিন্তু এগুলো আসলে বলার জন্যই বলা হয়, করার জন্যই করা হয়, সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে বলে মনে হয় না। কারণ দেখা গেছে আনারসের সময় আনারস পচে যাচ্ছে কিন্তু ঢাকায় আসছে না, কাঁঠালও পচে যাচ্ছে, সো দুধওয়ালা দুধ ফেলে দিচ্ছে, কিন্তু ঢাকা শহরে আমরা দুধ খাই ঠিকই 100 টাকায়, কিন্তু গ্রামে দেখা যায় দুধ সে 10 টাকাও পায় না। এই জিনিসগুলো যদি স্ট্রাকচারালি ডেভেলপ না করি এবং কনসিস্টেন্সি না থাকে এবং কনফার্ম স্টেবিলিটি যদি নিয়ে না আসতে পারি, তাহলে কখনোই কৃষক তার উপযুক্ত জিনিসটা মূল্যটা পাবে না। মধ্যভোগীর ব্যাপার তো এখানে আছে, কিন্তু মধ্যভোগীর চেয়েও বেশি ব্যাপার হচ্ছে স্ট্রাকচারালি আমরা ডেভেলপ না। আমার যাই আমি প্রোডাকশন করব, আমার সঠিক জায়গায় সঠিক সময় গেলে সঠিক প্রাইস পাবো, অথবা সঠিক বাজারে গেলে আমি সঠিক যাবো, ওই চেনটা এখনো তৈরি হয়নি। সরকার যদি চায় এবং যদি আপনার সাউন্ডটা আর একটু বাড়বে, আপনার সাউন্ডটা আর একটু জোর হবে। গভর্নমেন্ট যদি চায় তাহলে এটাকে আরো স্ট্রাকচার করতে পারে এবং বাধ্য করতে পারে আমাদেরকে। ঠিক আছে, সাউন্ড এখন মোটামুটি, জি বলুন। আমাদেরকে বাধ্য করতে পারে। একটু আগে এতেশাম ভাই বলছিলেন সাবসিডির কথা। আসলে সাবসিডি কেন দেওয়া হয়? একটা ইন্ডাস্ট্রিকে, একটা সিক ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য, অথবা যেসব কাজ সবাই করতে চায় না সেই কাজগুলোকে এক্সপার্টাইট করার জন্য। দুনিয়ার সব দেশেই কম বেশি এগ্রিকালচারকে সাবসিডি দেওয়া হয়, কারণ এগ্রিকালচারে সঠিক মূল্য পায় না বা সবাই করতে চায় না। সাবসিডি দিতেই হবে, কারণ আমাদের দেশকে, আমি নিজেও একজন ভোক্তা, আমাকে খেতে হবে, সাবসিডি দিতে হবে। কিন্তু এই সাবসিডি যদি একটা ভালো অংশ স্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয় এবং কাঠামোগত তৈরি করা হয় এবং ওই জায়গায় যদি খরচ করা হয়, তাহলে লং রানে এই কৃষকের পণ্যটা সে সঠিক দাম পাবে। তাকে সঠিক দাম পাওয়াবার জন্য যেই ডেভেলপমেন্টটা করা উচিত সেইটা যদি করা হয়, তাহলে আমার মনে হয় কৃষক সঠিক মূল্য পাবে এবং এতে ভোক্তারাও আরো সঠিক দাম, ভোক্তারা, ক্রেতারাও আরো সঠিক দাম পাবে। সুতরাং সাবসিডি দিয়ে হোক, স্ট্রাকচার বানাবার জন্য হোক, উভয় দিকে চিন্তা করে খামারিদের কথা ভেবে খামারিরা উপযুক্ত মূল্য পায়, সেজন্য যে আজকের থেকে 30 বছর আগে যে ছোট ছোট বাজার কেন্দ্রিক চিন্তা হচ্ছিল, সেই বাজার কেন্দ্রিক চিন্তাটা তখন যেভাবে হয়েছিল, এখন আরো অনেক মডার্ন যুগ এসছে, আরো ডিজিটালাইজ হয়ে আরো অনেক সুন্দরভাবে আমরা খামারিদেরকে তার উপযুক্ত মূল্য পাওয়ার আরো অনেক ব্যবস্থা করতে পারি। সেগুলো যদি করার ব্যবস্থা করা হয়, তাহলে আমার মনে হয় খামারি উপকৃত হবে এবং ভোক্তারা উপকৃত হবে। এবং এইটাও এক ধরনের সাবসিডাইজ, যেটা সাবসিডি যেগুলো দেওয়া হয় সেই খাত থেকেও যদি খরচ করে করা হয়, তাহলে এটা খুব উপকার
আসবে আমার কাছে। এ প্রসঙ্গে মশিউর ভাই আপনার বক্তব্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এখানে আরেকটা জিনিস মানে আমাদের ক্রপস এর মধ্যে তো রাইস ইজ দ্য মেন, তারপরে নতুন নতুন ক্যাচ ক্রপ আসছে এবং অন্যান্য অনেক হাই ভ্যালু ক্রপস আসছে, যেটার মার্কেটের ডিমান্ডও প্রচুর বাড়ছে। সরকার তাদের যে সাইলোগুলা, তার যে ক্যাপাসিটি, এটার একটা লিমিটেশন আছে। সরকারের প্রকিউরমেন্টের মধ্যে অনেক সময় ওই সিনক্রোনাইজের প্রবলেম অনেক সময় হয়ে যায়, এবং মার্কেটের সিগন্যালিং করার জন্য যে সরকারের যে প্রকিউরমেন্ট প্রাইস, এটাও অনেক সময় অ্যাডিকুয়েট হয় না, বা অন্তত ফার্মার্সরা সেটা দাবি করে। তো যার কারণে সিগন্যালিংটা ঠিক মতো হয় না মার্কেটে। এটা একটা জিনিস। যদি আপনি এটার সাথে অ্যাড করি, অনেক সময় অনেক জি। বড় বড় দাতা গোষ্ঠী আসে অনেক সাহায্য করতে। আমরা যেমন ইউএসএইড এর সাথে কথা বলছি, ইউএসএ এমবেসির সাথে কথা বলেছি, আমরা তাদেরকে বলি তারা অনেক কিছু করতে চায়। আমি এত কিছু করার দরকার নাই, তুমি আমাদের পোর্টে, ডিপসি পোর্টের পাশে আমাদেরকে 2 লাখ টনের সাইলো বসায় দাও, আমরা এখানে চাল আনি, ডাল আনি, ভুট্টা আনি, কাইন্ড অফ ওয়্যার হাউস যাতে আমরা আমরা এখানে করব। তুমি খালি বলো প্রতি বছরই আমাদের সাথে বসো, কি লাগবে কি লাগবে, আমরা কিছু চাই না, আমাদের সাইলোটা দাও। তো কাজে এগুলো যদি আমরা এইটা একটা বিরাট স্ট্রাকচার হবে, যে এই যে লোডিং আনলোডিং ইনফারেন্স বাইরে থেকে আনলে যেটা হচ্ছে, ঠিক দেশেও যদি আমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ এই ধরনের কিছু কমিউনিটি সার্ভিসই বলি, বা একত্রিত করে আমরা প্রাইভেটরাও যদি করি, অথবা সরকারও যদি করে, মানে এই স্টেপগুলো আমরা নিচ্ছি না, এই দিক নির্দেশনাগুলো যদি আমরা নিয়ে আগাতে পারি, এবং আমার মনে হয় প্রাইভেট সেক্টরও আগায় আসবে। কখন আসবে? যখন সে হোপ পাবে। যদি বলা হয় যে এই 500 কিলোমিটারের মধ্যে যারা চাল করবে তাদের চালটা এখানে রাখা হবে, তো ওই যে ওই কমিটমেন্ট এবং একজনকে ইনভেস্টমেন্ট করানো, এটাও একটা বড় ইনভেস্টমেন্ট, এটাও একটা বড় কমিটমেন্ট। এন্ড আই থিঙ্ক ইনভেস্টমেন্টের লোক আছে, কিন্তু ওইভাবে আমরা অর্গানাইজ এখনো হতে পারিনি। আমরা যদি হতে পারি, আমি মনে করি 30 থেকে 40% কস্ট কমায় নিয়ে আসা যায়, এবং এটার বেনিফিট আরো 20-25% বেশি পাবে আমাদের খামারিরা। সে যদি 20-25 হয়, সে আগামী বছর তার জমিতে ধান চাষের জন্য যতটুকু মনোযোগী ছিল আরো বেশি মনোযোগী হবে, কারণ সে যদি আরো বেশি উৎপন্ন করতে পারে। শুধু ধান না, ধান, ভুট্টা, গম, ফ্রুটস, দুধ, fruits and vegetables also, there is a process, high tech, there is a food technology, সেটা তারা করতেই পারে। এগুলা এই টেকনোলজিটা কাজে লাগানোর জন্য, এবং সরকার এখানে কাম আপ করলে, বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো এগুলাতে আমাদের হেল্প করতে পারে। আমাদের এসএমইর মধ্যে যেটা স্মল ইন্ডাস্ট্রি থ্রো দিয়ে যে আইএফসি আসে বা অন্যরা আসে, বা জাইকা আসে, ওরাও এইসব দিকে ওরা আমাদেরকে যদি করে প্রেফারেন্স দেয়, বা আমরা তাদের প্রেফারেন্সটা বুঝাতে পারি, তাহলে হয়তো তারা এগিয়ে আসবে। সরকারের এই সাইডটাতে করণীয় আছে, এখানে মানে ওরা আসে, ওদের মার্কেট এক্সপ্যানশন কোথায় হবে সেই প্রায়োরিটি নিয়ে আসে, ওটাকে তখন উল্টায় দিতে হবে। আমার মনে আছে 6-7 বছর আগে প্রাইম মিনিস্টার অফিসে একটা মিটিং এ আমরা বসছিলাম, গোটা 20 সেক্রেটারি এবং প্রিন্সিপাল সেক্রেটারি সহ আমরা বসছিলাম, এবং কয়েকজন অ্যাডভাইজার সহ। তো জাপানিজরা একটা প্রেজেন্টেশন দিল, তাদের বাংলাদেশে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে লেদার, সেকেন্ড প্রায়োরিটি টেক্সটাইল, থার্ড প্রায়োরিটি প্লাস্টিক, ফোর্থ প্রায়োরিটি এগ্রিকালচার প্রসেসিং। তো আমি বললাম, আমাদের তো মনে হয় উচিত হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এখানে কনফার্ম করা অ্যাগ্রো প্রসেসিং, নট লেদার অ্যাট লিস্ট। কারণ লেদারের আমাদের যে ক্যাপাসিটি, এবং আমাদের যে র ম্যাটেরিয়াল, এবং আমাদের যে টেকনোলজি, সেটা আমরা মানে ওটা পরিবেশ দূষণের সবচেয়ে বড় সোর্স হবে আর কি। কিন্তু মধ্যিখানে আমরা অনেক কিছু হারাবো, ওটা পরে, ওটা প্রায়োরিটিটা পরে। যাই হোক, এগুলা সরকারের এই প্রেফারেন্সটা দরকার, এবং তাদেরকে বোঝানোর দরকার। থ্যাংক ইউ মশিউর রহমান ভাই। এখন আমি আসছি মিস্টার মশিউল হক চৌধুরী, ম্যানেজিং ডিরেক্টর কমিউনিটি ব্যাংক। আপনার কাছে একটু আসছি, যেহেতু ব্যাংকস পয়েন্ট অফ ভিউতে আমাদের একটা সিরিয়াস কনসার্ন আছে। তো এখন ওই যে আমরা বলছিলাম যে এগ্রিকালচারের এই যে প্রোডাক্টিভিটি এখানে 4.2-তে আমরা থাকতে চাই না, মানে মেট্রিক টন পার হেক্টর। আমরা এটাতে আসতে চাই 5.5।
অ্যাটলিস্ট 5.3, 5.2 অথবা 5.8, হয় না? তো সেটা করতে গেলে আমাদের অনেক, there will be lots of mileage to be progressed. তো সেটা করতে গেলে আমাদের অলরেডি যেসব এফোর্টস গুলো সরকারের থেকে আসে বা আমাদের টেকনোলজি বা আমাদের বাড়ি বিডি ইউনিভার্সিটি গুলা দিয়ে যাচ্ছে, ফার্দার আর আমরা কি করতে পারি এ ব্যাপারে চ্যালেঞ্জ, যে কি কি চ্যালেঞ্জ আছে এবং সেটা আমরা ওভারকাম করতে পারি। বিশেষ করে এই ওভারঅল প্রোডাক্টিভিটি এনহ্যান্সমেন্টে ব্যাংক ফিনান্সটা মানে কিভাবে কাজ করতে পারে। It seems to be macro, it seems to be macro policy or public policy, but I would say it's not only macro public policy, but it can be a private policy also. সেই জন্য প্লিজ। জি, আসসালামু আলাইকুম। মুজিব শতবর্ষের শুভেচ্ছা এবং স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যারা জাতির বীর সেনানী, যারা জীবন দিয়ে গেছেন আমাদের মানচিত্রের জন্য, ওনাদেরকে, এবং সাথে সাথে যারা করোনা যুদ্ধে মারা গেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তো যেটা বলছিলেন, স্বাগত প্যানেল মণ্ডলীকে। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ একটা যুগোত্তীর্ণ অবস্থায় চলে এসছে এবং এখানে মেইন জিনিসটা হচ্ছে কৃষি, শিল্প এবং সার্ভিসের সাথে সাথে বাংলাদেশে উত্তরণ ডিজিটাল বাংলাদেশে, এবং সেই ডিজিটাল ল্যান্ডস্কেপ নিয়ে কিন্তু আমাদের কৃষিতে অনেক কাজ করার আছে। যদি আমরা দেখি ফুড সেক্টরে ফুড প্যান্ডা এবং অন্যান্য কিছু যুগোপযোগী স্টার্ট আপ নিয়ে কাজ করেছে এবং তারা কিন্তু সাকসেস স্টোরি তৈরি করছে। কৃষিতেও কিন্তু সেরকম আমরা স্টার্ট আপ দেখছি না। এখানে যেটা এতেশাম ভাই বলেছিলেন যে ডেটা ইজ আ ভেরি ক্রিটিক্যাল থিং হিয়ার, এবং আমি মনে করি যে ডেটা ম্যানেজমেন্টের মাধ্যমেই আমাদের পরবর্তীতে এগিয়ে যেতে হবে। সেটা যদি কৃষি ফাইন্যান্সটা বলি বা এগ্রি ফাইন্যান্স বলি, যেটা আমাদের কৃষি ব্যাংকের মাননীয় এমডি মহোদয় বললেন, আমি একটু অন্যভাবে দেখবো জিনিসটাকে। সেটা হচ্ছে আমরা বাংলাদেশ ব্যাংকের ডেফিনিশন অনুযায়ী যখন দেখি যে কৃষি বা যখন কৃষি প্রসেসিং হয়ে যায় বা অ্যাগ্রো প্রসেসিং হয়ে যায়, সেটা কিন্তু কৃষির মধ্যে আসছে না। সো ওয়াই নট টেক দ্য হোল ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজেস অ্যান্ড মেক আ কনসিস্টেন্ট ইন্টিগ্রেশন, যাতে করে পুরা ফুড চেইন বা পুরো সাপ্লাই চেইনটাকে কৃষির মধ্যে নিয়ে আসা যায়। এটা হচ্ছে এক। দুই হচ্ছে আমাদের স্টার্ট আপ যেটা বলেছিলাম, সেটা হচ্ছে ডেটা যদি আমরা নিতে পারি, অন টাইম ডেটা, সেটা কৃষকের জন্য, যেমন মশিউর রহমান ভাই যেটা বললেন যে ক্ষুদ্র বাজার কিন্তু করা হয়েছিল, সেটা ফার্মগেট ভিত্তিকই হোক। আমরা যদি এখন যদি বলি যে ডিজিটাল স্পেসে আমরা প্রচুর এরকম ধরনের অনলাইন শপিং দেখতে পাচ্ছি ইন রিটেল সেক্টর, ওয়াই নট ইন এগ্রি সেক্টর, এবং কৃষক তার দামটা বা তার যে পণ্যের উপযুক্ত মূল্যটা যাতে করে তাকে ইনসেন্টিভাইজ করা যায়, সেই জিনিসটা যেন পেতে পারে। সো ওয়াই ডোন্ট উই ক্রিয়েট দ্যাট স্পেস ফর দ্য এগ্রিকালচার। আমি যদি বলি যে আপনি কোরিয়া দেখেন বা ইভেন চায়না দেখেন, ওদের কিন্তু অনলাইন পারচেজ, কৃষি যে ট্রানজ্যাকশনসগুলো, সেগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে, এবং আমাদের এখানে কিন্তু যথেষ্ট কাজ করা আছে। এই যদি আমাদের অবস্থানটা হয় যে আমরা ইন্টিগ্রেশনটা এবং ডেটাটা পাই এবং লিঙ্কেজগুলো করতে পারি, তাহলে দেখবেন যে আলটিমেটলি আমাদের যারা ফিনান্সিয়ালসরা আছে বা ব্যাংক বা বলি বা আপনি যেটা বললেন যে মাইক্রো রেগুলেটরি অথরিটি বোর্ড কন্ট্রোল, যে এমএফআই গুলো আছে, তাদের যে অগ্রযাত্রা সেটা আরো প্রসারিত হবে। এখানে কিছু চ্যালেঞ্জের কথা বলে রাখি। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, আমরা একটা জায়গায় চলে এসেছি ফ্রম 2 মেট্রিক টন টু 4 মেট্রিক টন। এটাকে আরো বাড়ানো সম্ভব, কিন্তু তার সাথে দেখতে হবে যে আমাদের এরেবল ল্যান্ডস কিন্তু পরিমাণগতভাবে কমছে। তো ওয়াই আমরা এই জায়গাটা যদি বলি যে বারিন প্রজেক্টটা, যেটা একটা রাঢ় জায়গায় কিংবা একটা নাল জায়গায় কিন্তু একটা সুবর্ণ জায়গা তৈরি হয়েছে ধান খেতে, এবং সেটা যে আপনি যে বলছেন কারেক্টলি, লবণাক্ত যে জায়গাটা আছে আমাদের কোস্টাল বেল্টে, সেটা ওয়াই নট বি ইউজ আমাদের যে পানি নদী নালা যেগুলো আছে, সেখানে কেন আমরা মডার্ন সিস্টেমে কেন আমরা চাষাবাদ করি না? সেখানে কিন্তু এরেবল ল্যান্ডটাও বাড়বে, এবং আমি মনে করি প্রোডাক্টিভিটি সেভাবে করা সম্ভব। পানি জলে থাকবে মাছ, আর জলের উপরে থাকবে আমাদের সেই কৃষি যে স্পেসটা, এগ্রিকালচার স্পেস, এবং যে বাই প্রোডাক্টটা তৈরি হবে সেটা কিন্তু মাছের খাদ্য হয়ে যাবে। সো ইটস টাইম দ্যাট উই শুড বি থিঙ্কিং যে আমরা কিভাবে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচে যাব, এবং এইভাবে যদি আমরা হিসাব করি, আমার মনে হয় যে the country is destined to progress,
এবং ডিজিটাল বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন নির্দেশিকা এবং যেভাবে উনি এগিয়ে নিয়ে যাচ্ছেন, আই থিঙ্ক উই হ্যাভ অল দ্য স্পেস অ্যান্ড স্পেস টু এক্সপ্লোর, অ্যান্ড ইনশাআল্লাহ প্রগতি আমাদের হবেই, জয় আমাদের হবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। মশিউল হক ভাই, আপনাকে আপনার আরেকটা প্রশ্নের কন্টিনিউশন করতে চাই। আপনি রাইটলি বলেছেন যে আসলে অনেক স্টার্টআপ এখানে নতুন আইডিয়া নিয়ে আসতে পারে, এবং তারা প্রোডাক্টিভিটি কনসার্নও তারা অনেক আইডিয়া দিতে পারে, আর ডেটাবেজ ইনফরমেশন থাকলে তারা এগুলাকে কাজে লাগাতে পারে। এটা ঠিকই। এখন আমি আপনাকে একটা প্রশ্ন রাখছি, সেটা খুব একটা মানে একটা ক্রিটিক্যাল থিংস। সেটা আমরা বলি যে কমার্শিয়াল এগ্রিকালচার ফাইন্যান্সিং এ ব্যাংকগুলো কেন যেন অতটা ইন্টারেস্টেড না, মানে এতটা স্পন্টেনিয়াস না, এবং মানে হোয়াট আর দ্য কি চ্যালেঞ্জেস? আসলে একটা চ্যালেঞ্জ আছে বলেই হয়তো ব্যাংক আসতে পারে না। ব্যাংকের তো একটা প্রফিটেবিলিটি কনসার্ন আছে, কস্ট অফ ফান্ড আছে, তারপরে সুপারভাইজারি কস্ট আছে। তারপরেও মানে আসলে এটা মানে আর কি আছে চ্যালেঞ্জ, এটা একটু আপনার কাছে জানতে চাই মশিউল হক ভাইয়ের কাছে। আর এট দ্য সেম টাইম মানে সেগুলো জানার পরে যেটা হবে যে তাহলে আর কি ইনসেন্টিভ ডিজায়ার করা, হোয়াট ইনসেন্টিভ মে বি ডিজায়ার, সেটা সেই জিনিসটা একটু আমাদেরকে। জি, আমি যেটা বলবো আক্তার ভাই, আমি দুইটা ব্যাংকের উদাহরণ এখানে দিব। সেটা হচ্ছে ডাচ ব্যাংক, রাবো ব্যাংক, আর ইন্ডিয়া একটা ব্যাংক আছে সেটা হচ্ছে ইয়েস ব্যাংক। এটা হচ্ছে ফ্রম দ্য ফার্মার্স টু দ্য কনজিউমার্স টেবল, উৎপাদন যেখানে হচ্ছে সেখান থেকে যে আলটিমেট ভোক্তা, সেই চেইনটার ভিতরে আমাদের ঢুকতে হবে। কারণ কমার্শিয়াল এগ্রি ফাইন্যান্স বলতে আমরা যেটা এখন বলছি সেটা হচ্ছে শুধুমাত্র কৃষকের কাছে ডাইরেক্ট ফাইন্যান্স করা, এবং আমরা যারা এনজিও বা মাইক্রো বা এমএফআই লিঙ্ক ইন্ডাস্ট্রির মাধ্যমে দিচ্ছি, ওখানে কিন্তু আমাদের কন্ডিশন দিয়ে দিচ্ছে যে আমরা ব্যাংক যেখানে ফাইন্যান্স করছি সেই কৃষকের নাম্বারটা, সেই কৃষকের আইডিটা যেন আমরা কালেক্ট করি। সো এই ধরনের মানে সুপারভাইজারি লেন্ডিং যদি করতে হয়, তার জন্য কিন্তু ব্যাংকরা প্রস্তুত না। তো আমাদের ওই যে বললাম যে ডিজিটাল স্পেসে অনেক কিছু কাজ করার আছে, স্টার্ট আপে আপনার ফাইন্যান্সিং করতে যেমন সুবিধা হবে, তেমনি যদি আমরা মানে একদম ফ্রম দ্য গ্রোয়ার টু দ্য কনজিউমার পুরো সাপ্লাই চেনটাকে নিয়ে আসি, এবং ধাপে ধাপে ফাইন্যান্স করার যে পদ্ধতি আছে সেটা যদি নিয়ে আসি, আমি বলবো যে আমাদের এখানে ব্যাংকারদের বা এমএফআই বা অন্য এনবিএফআই সবার কিন্তু একটা ইন্টারেস্ট চলে আসবো, বিকজ আলটিমেটলি এভরিবডি যেমন ইন্টারেস্ট মানে আপনার প্রফিটটার দিকে তাকায়, তেমনি আমি যেন আমার আসল টাকাটা ফেরত পাই। এটা আগে কথা হয়েছিল যে আমরা ক্যালামিটি প্রোন ছিলাম, সেই ক্যালামিটি প্রোন থেকে আস্তে আস্তে করে আমাদের সক্ষমতার জায়গাটা কিন্তু তৈরি হয়েছে, এবং এখানেই কিন্তু আমরা যখন টাকাটা দিচ্ছি আমরা টাকাটা যেন ফেরত পাই, সেই নিশ্চয়তা আনতে গেলে আমাদেরকে এই একটু সুদূর প্রসারে চিন্তা করে আমাদের লিঙ্ক ইন্ডাস্ট্রিগুলোকে চিন্তা করতে হবে। ধন্যবাদ মশিউল আলম ভাই, খুবই নোভেল আইডিয়ার কথা বললেন যে একেবারেই প্রোডাকশন পয়েন্ট থেকে শুরু করে কনজিউমার এই চেনের মধ্যেই বিভিন্ন স্টেপ বাই স্টেপ ব্যাংকের ফাইন্যান্সিং এর একটা কমপ্লিট প্যাকেজ থাকলে ব্যাংকগুলা এখান থেকে লার্নিংও করতে পারে, আন্ডারস্ট্যান্ডিংও করতে পারে, এবং তারা তাদের ফাইন্যান্স প্রোডাক্টগুলা ডিজাইন করতে পারে যাতে করে তারা তাদের রিস্ক কমিয়ে তাদের প্রিন্সিপাল এবং তাদের প্রফিটেবিলিটি এনশিওর করতে পারে। ইট ইজ রিয়েলি সামথিং নিউ দ্যাট আপনি কয়েকটা ব্যাংকের উদাহরণও দিলেন ইন্ডিয়া আরেকটি দেশের। এটি আমাদের একটি নতুন ধারণা যেটি আমাদের দেশে আসার দরকার, স্টার্টআপগুলো এগুলো চিন্তা করতে পারে। আপনাকে ধন্যবাদ। এখন আমি আসতে চাই মিস্টার এমডি শামসুল আলম, এক্সিকিউটিভ ডিরেক্টর সেহেও সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এটি কিন্তু মানে একটি অত্যন্ত প্রায়োরিটি কোশ্চেন, যে এখন ইন্টারন্যাশনাল ভ্যালু চেনের মধ্যে বাংলাদেশের এগ্রিকালচারকে আগাতে গেলে তাকে ইন্টারন্যাশনাল ভ্যালু চেনটা আন্ডারস্ট্যান্ড করতে হবে। ভ্যালু চেনের কোন ফেজে গিয়ে আমরা ভ্যালু অ্যাড করতে পারি, এবং সেই পর্যায়টুকুই আমাদের দেশে করা আমাদের এগ্রিকালচারকে, তাতে দুইটা লাভ। একটা হচ্ছে আমাদের এক্সপোর্টেবল ক্যাপাসিটি, এক্সপোর্ট ক্যাপাসিটিটাও বাড়তে পারে। অ্যাট দ্য সেম টাইম আমরা ইম্পোর্ট সাবস্টিটিউশনটাও বুঝতে পারি, যে ইম্পোর্ট না করে দেশেও বানাতে পারি। ভ্যালু চেনটা বুঝতে পারলে পরে আমাদের জন্য সব দিক থেকে সুবিধা। তো এখন প্রশ্ন হচ্ছে যে এগ্রি প্রোডাক্ট বা ক্রপ ডাইভার্সিফিকেশন এখানে কি কোনো রোল প্লে করতে পারে কিনা। একটা হচ্ছে যে
ফার্মার্সদের এফর্টও মানে হাউ দ্য ফার্মার্স এফর্টস কুড বি এনশিওরড ফর দ্যাট অবজেক্ট, অর্থাৎ ফার্মার্সের এফর্টটাও এখানে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, মানে তারা কিভাবে ইন্টারেস্টেড হতে পারে এটা আন্ডারস্ট্যান্ড করার, বা আন্ডারস্ট্যান্ড করার পরে কিভাবে তারা এখানে কন্ট্রিবিউট করতে পারে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। ইতিপূর্বে যে সমস্ত অতিথি মহোদয়রা কথা বলেছেন সকলেই খুব যুক্তিযুক্ত কথাবার্তা বলেছেন, আমার কাছে মনে হয়েছে খুবই যুক্তিযুক্ত কথাবার্তা বলেছেন। আমার কাছে মনে হয়েছে যে আন্তর্জাতিক বাজারের সুবিধা নিতে গেলে কৃষি পণ্য এর বিষয়ে প্রথমেই আমি মনে করি যে মানসম্পন্ন প্রোডাক্ট আমাদের হওয়া দরকার। যদি মানসম্পন্ন প্রোডাক্ট আমাদের তৈরি করতে পারি তাহলে আন্তর্জাতিক বাজারে আমাদের সেই মানসম্পন্ন প্রোডাক্টের চাহিদাটা বৃদ্ধি হয়ে যাবে। পাশাপাশি এটা মানসম্পন্ন করতে গেলে কৃষকদের প্রয়োজন রয়েছে ট্রেনিং, তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে সেই সমস্ত প্রোডাক্টগুলো, সেই সমস্ত কৃষি পণ্যগুলো তৈরি করে যদি আমরা ফসলগুলো উৎপন্ন করতে পারি তাহলে কিন্তু মানসম্পন্ন ফসল যখনই তৈরি হবে তখনই কিন্তু বাইরে আমাদের এই কৃষি পণ্যগুলোর চাহিদা বৃদ্ধি হবে। আর একটি বিষয় জানিয়ে রাখি, এটা মানসম্পন্ন করতে গেলে একটি দরকার তাদের প্রশিক্ষণ, আর একটি দরকার তাদের আর্থিক চাহিদা। 2008 সাল থেকে ব্যাংক এমএফআই এর মাধ্যমে কৃষকদের কৃষি ঋণ দেওয়ার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে, সুবিধা দিয়ে যাচ্ছে। এমএফআই দেরকে তারা ফাইন্যান্স করে, এমএফআই কৃষকদের মাধ্যমে ফাইন্যান্স করে কৃষি ঋণ বিতরণ করে থাকে প্রত্যন্ত অঞ্চলে। এটার পরিমাণ যদি আরো বেশি করে বৃদ্ধি করা যায় তাহলে মানসম্পন্ন ফসল কিন্তু আরো বৃদ্ধি হতে থাকবে। এটা আমার কাছে মনে হয়েছে যে আর সরকারের আর একটু উদ্যোগ নিতে হবে। সরকার যথেষ্ট উদ্যোগী, কৃষি বান্ধব সরকার আমাদের। এই সরকারের যে সমস্ত পলিসি করেছে তার ভিতরে কৃষি যে সেক্টরকে ডেভেলপ করার জন্য যথেষ্ট কাজ করে যাচ্ছে সরকার। এটা যদি আমাদের দেশে যে এই পণ্যগুলো যাতে বাইরে আন্তর্জাতিকভাবে এই পণ্যগুলো দেওয়া যায় তাহলে সরকারেরও এই ব্যাপারে একটু সহযোগিতা দরকার। আমার কাছে মনে হয়েছে মূল দরকার তাদের অর্থের যোগান দেওয়া। অর্থই তো সবকিছুরই কিন্তু মূল। যে কারণে আমি মনে করি ব্যাংক যথেষ্ট সহযোগিতা করছে। আমি তো নিজেই 2008 সাল থেকে ব্যাংকের সাথে লেনদেন করে লক্ষ লক্ষ কৃষকের ঋণ দিয়ে তাদেরকে স্বাবলম্বী হয়েছে। কিন্তু তারা এখন তাদের যে সমস্ত কৃষক 10 বছর পূর্বে যেভাবে কৃষি কাজ করতেন বা কৃষকের যে ফসল তৈরি করতেন এখন কিন্তু তার থেকে সম্পূর্ণ ভিন্ন, তার টোটালি একটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে দেখা যাচ্ছে এখন। এটা আমার কাছে মনে হয় মূল দরকার অর্থেরই একটা যোগান দেওয়া দরকার, কৃষকের যাতে অর্থের কোনো বিড়ম্বনায় পড়তে না হয়। ধন্যবাদ আপনাকে। ইনফরমেটিভ না, এবং ওই মোবাইল থাকলেও ইন্টারনেট থাকলেও মানে কোন কোন ওয়েবসাইটে বা কোন দেশে কি চলছে, এই জন্য এই কৃষি সংবাদ বা বিভিন্ন মিডিয়া বা গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সিস গুলো, রেলিভেন্ট এজেন্সিস গুলো এই ব্যাপারে কৃষকদেরকে সবসময় একটা আপডেট জানিয়ে যেতে পারেন, এবং এটি যথেষ্ট রকমের সার্কুলেশন দরকার, তাদের মধ্যে অ্যাওয়ারনেস গ্রো করার দরকার, এবং এটির প্রসপেক্ট, ইন্টারন্যাশনাল মার্কেটের প্রসপেক্টস কি কি সুবিধা অসুবিধা এগুলো
সরকারের একটা একটা এফর্ট থাকার দরকার, সরকারের রেলিভেন্ট এজেন্সিগুলোর মাধ্যমে। এটা খুব সাংঘাতিক। ইটস অ্যাবাউট ইনফরমেশন, মানে পৃথিবীর কোন দেশে কোন জায়গায় কখন কোন ইনফরমেশন, কোন প্রোডাক্টসের বেশি ডিমান্ড, কেন বিশেষ, সামনের প্রসপেক্টটা কি, এগুলো কিন্তু কৃষকদের জানার দরকার। ওই ওই তখনই ওই ভ্যালু চেনের ওই পার্সপেক্টিভে তখন সে যেতে পারবে এবং তার ক্রপ ডাইভার্সিফিকেশন করতে পারবে, এবং করার জন্য তখন সে ইনসেন্টিভাইজড হবে। তো সেইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। থ্যাংক ইউ আপনার মূল্যবান বক্তব্যের জন্য। তবে আপনাকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই এখনই, সেটা হচ্ছে যে আমাদের জুট নিয়ে আমরা অনেক এখন আশান্বিত। গত 4-5 বছর আগের থেকে জুটের নতুন ভ্যারাইটি, জেনম ইত্যাদি ইত্যাদি হয়ে যাওয়ায় আমরা এখন জুটের ব্যাপার নিয়ে আমরা খুবই আশান্বিত। জুটের প্রোডাক্টিভিটি, জুটের কোয়ালিটি, টিস্যু কালচার এন্ড লটস অফ হাইটেক কৃষি নিয়ে মানে জুট নিয়ে হচ্ছে, এবং যেটি এটা অত্যন্ত পরিবেশ বান্ধব এবং যেটি ইটস এ গ্রেট অল্টারনেটিভ অফ প্লাস্টিক অ্যান্ড পলিথিন অ্যান্ড সো অন, এই জন্য ইন্টারন্যাশনালি এটার কদরও বাড়ছে। তো মানে আপনার থেকে আমরা একটু জানতে চাই যে আর কি মিজার আমাদের নেওয়ার দরকার। জুটের এক্সপোর্ট কিন্তু সেইভাবে বাড়ে নাই এখনো, তো রিগেন করে নাই। তো মানে ইন্টারন্যাশনাল মার্কেটে জুটের আরো পেনিট্রেশনের জন্য, এক্সপোর্ট আরো বাড়ানোর জন্য, এটাকে রিট্রাইভ করার জন্য আর কি কি মেজার্স নেওয়া যেতে পারে? হ্যাঁ, জুটের ব্যাপারেও আমি বলি, জুট আগের থেকে অনেক তার ডিমান্ড বেড়েছে এবং জুটের বিভিন্ন প্রোডাক্ট তৈরি হচ্ছে বাংলাদেশে এখন। এক্ষেত্রেও জুটের ব্যাপারে সরকার প্রধান যদি কোন দেশে থেকে প্লাস্টিক আমদানি করতেছি, পলিথিন আমদানি করতেছি, যেগুলো করার কাঁচামাল সংগ্রহ করতেছি, এই সমস্ত জায়গা থেকে সরকারকে আরো দরকার যে জুটের প্রত্যেকটি প্রোডাক্ট যাতে বাংলাদেশে বেশি বাংলাদেশে যাতে সকলে জুটের পণ্য ব্যবহার করে এবং সরকার যাতে জুট আন্তর্জাতিকভাবে তার সুখ্যাতি পাইয়ে যায়, সে ব্যাপারেও সরকারের এ ব্যাপারে দৃষ্টি দেওয়া দরকার। পাটের বিভিন্ন পণ্য উৎপাদন করা যায়, যেমন বাংলাদেশে অনেকগুলো পণ্য উৎপাদন হচ্ছে এবং এই ব্যাপারেও আমি মনে করি কৃষকদের প্রশিক্ষণ দেওয়া বা যে সমস্ত কোম্পানি এগুলো করছে, যে সমস্ত শিল্প বা যে সমস্ত মিল কলকারখানা ইন্ডাস্ট্রিজ আছে, সেখানেও প্রশিক্ষণের ব্যবস্থা করার দরকার। করলে আস্তে আমার মনে হয় জুটের পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ মূল্যবান বক্তব্যের জন্য। অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় আপনি দিক নির্দেশ করেছেন। এখন আমি এবার একটু আবার আমি আসতে চাচ্ছি মিস্টার মশিউর রহমান ভাই, উনি ম্যানেজিং ডিরেক্টর প্যারাগন গ্রুপ। আপনার কাছে আবার একটু আসতে চাচ্ছি আরেকটি সর্বশেষ প্রশ্ন করার জন্য, যে সার্ক কান্ট্রিগুলোতে আমাদের যে ইন্ট্রা রিজিয়ন যে 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 এক্সপোর্ট, এটা খুব বেশি বাড়েনি, তবে এগ্রিকালচারাল প্রোডাক্টের কিছুটা হলেও মানে ক্রস বর্ডার পেনিট্রেশনটা হয়েছে। এই বিষয়ে সবিশেষ উল্লেখযোগ্য আমাদের প্রাণ আরএফএল, তারা যথেষ্ট রকমের পেনিট্রেট ইন্ডিয়াতে করেছে এবং নেপালে করেছে, কিন্তু আরো অনেকগুলো আমাদের ফুড ইন্ডাস্ট্রি গ্রো করছে। আমাদের ফুড ইন্ডাস্ট্রির তালিকা দিলে এখন 300-400 বড় ফুড ইন্ডাস্ট্রি, অনেকেই বিজনেস করছে এখানে এবং খুব সাকসেসফুলি দেশে বিজনেস করছে। তাদের ক্রস বর্ডার পেরিনোর মতো ইন্টারেস্ট বা স্ট্র্যাটেজি তাদের খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না। অথচ সার্ক কান্ট্রিজের মধ্যে এই যে হিউজ এক্সপ্যানশন পসিবিলিটি, এটাকে এক্সপ্লয়েট করার জন্য তাদের একটা চ্যালেঞ্জ মানে অবশ্যই হয়তো আছে বলেই মানে তারা করছে না। তো আপনি মানে কি মনে করছেন যে কি চ্যালেঞ্জ তাদের থাকতে পারে যার জন্য তারা এটাতে খুব বেশি ইন্টারেস্টেড হচ্ছেন না, আর কি ইনিশিয়েটিভটা গভর্নমেন্টের থেকে আমরা আশা করতে পারি? আমাদের সার্ক এবং পার্শ্ববর্তী দেশে তো অবশ্যই আমরা এক্সপোর্ট করতে পারি। করার জন্য আমরা জানি যে গত 2 বছর আগেও দেখেছি আমাদের অনেক ফাইট করতে হয়েছে
এবং ইন্টারন্যাশনাল কেস টেস্টও করতে হয়েছে, এন্টি ডাম্পিং এ ফেলে দিয়েছিল। আশা করি এখন ওইগুলোর থেকে অনেক দূরে চলে আসছি আমরা। এখন বেশ আমি মনে করি ভালো, আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছি এবং অনেকেই আমাদের দেশের থেকে অনেক কিছু এক্সপোর্ট করতে পারছি, কিন্তু এক্সপোর্ট নীতিমালায় কিছু জটিলতা আছে। অনেক সময় দেখা যায় কেউ কোনো এক্সপোর্ট করতে চাইলে সেটা পারমিশন নেওয়ার জন্য যেই জটিলতা, সেগুলো যদি একটু সহজকরণীয় করা হয় তাহলে ইন্ডিয়ার ত্রিপুরা রাজ্যের এই সাইডটা কিন্তু টোটালি বাংলাদেশের উপর ডিপেন্ডেন্ট। এখানে নেপালে, ভুটানে এবং সার্কভুক্ত অন্যান্য দেশে আমরা অনেক কিছুই পাঠাতে পারি, যেটা বাংলাদেশে খুব ভালো আমরা করতে পারি। সেই সব দেশে হয়তো এটা তাদের গুণগত মানের চেয়ে আমাদের দেশের গুণগত মানে অনেক ভালো। তো এই জিনিসগুলো আমরা পাঠাবার জন্য সরকারের সাথে কয়েকবার আমরা বসেছি, কিন্তু যারা বিশেষ করে ফুড আইটেম করেন ওনারা অলরেডি বেশ ভালো করছেন, ওনারা এগিয়ে গেছেন, কিন্তু রিয়েল এগ্রিকালচার প্রোডাক্ট অতটা আমরা ভালো করতে পারিনি এখন। তো এটা নিয়ে যদি করতে চাই আমার মনে হয় আমাদের অনেক চড়াই উঠাইতে হবে এবং যে আনডান কাজগুলো আছে সেগুলো যদি করতে পারি তাহলে হয়তো আমরা আরো এক্সপোর্ট করতে পারবো। এবং অনেকগুলা জায়গা ফাঁকাই আছে, অনেকগুলা প্রোডাক্ট রেডি আছে, সেই ফাঁকা জায়গাগুলা বাংলাদেশে একমাত্র দেশ আমি বলবো যে ওই ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করতে পারি, কিন্তু পাচ্ছি না। আমাদের এন্ড থেকে আমাদের সরকারের আরো প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ এবং লাল ফিতার দূরত্ব কিছুটা যদি কমে তাহলে হয়তো আরো ইনভেস্টারও বাড়বে আর এক্সপোর্টারও বাড়বে। ধন্যবাদ আপনাকে। অনেক ইউজফুল ইনফরমেশন এবং এক্সপেকটেশন রাখলেন, এবং আমাদের প্রসপেক্টস এখনো আছে আমরা আপনার আলোচনা থেকে বুঝলাম, এবং অনেকে চেষ্টা করেও যাচ্ছেন অনেকগুলো ইন্ডাস্ট্রি, এটি অনেক আশার কথা। আমি এখন আবার একটু আলী হোসেন প্রধানের ভাইকে আমার কাছে আসতে চাচ্ছি, ম্যানেজিং ডিরেক্টর বিকেবি। আমরা একটু আগে ইন্টারন্যাশনাল ভ্যালু চেনের কথা বলেছি, বাট আবার একটু রিপিট করতে চাচ্ছি যে মানে একটা খুব স্পেসিফিক পার্সপেক্টিভে যে ইন্টারন্যাশনাল ভ্যালু চেন প্রসেসে আমাদের ইন্টিগ্রেট করতে হবে এ ব্যাপারে, মানে উই হ্যাভ নো অল্টারনেটিভস অ্যাকচুয়ালি। মানে আমাদের এগ্রিকালচারকে আগামী প্রজন্মে আগামী দশকগুলোতে এগিয়ে নিয়ে যেতে গেলে, কারণ এটা তো কমার্শিয়ালাইজেশন দরকার এগ্রিকালচারের, মানে শুধু ফুড সিকিউরিটি তো করতেই হবে, বাট অ্যাট দ্য সেম টাইম এটা প্রফিটেবিলিটি করতে গেলে কমার্শিয়ালাইজেশন করতে হবে এবং ক্রস বর্ডারে যেতে হবে। তো সেক্ষেত্রে আমাদের অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো ভালোই বিকাশ হচ্ছে। তো ইন্টারন্যাশনাল ভ্যালু চেনে অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলার কি ধরনের মানে আসতে পারে, কি ধরনের ইনোভেটিভ আসতে পারে, পদক্ষেপগুলো আসতে পারে? থ্যাংক ইউ জামান ভাই, ওয়ান্স অ্যাগেইন আপনাকে ধন্যবাদ। আমি আবারও সেই এক জায়গায় আসব যে আমাদেরকে কিছু জিনিস কিন্তু ইন্টারন্যাশনাল ভ্যালু চেইনের সাথে সংযুক্ত হতে হলে আমাদেরকে এনশিওর করতে হবে। এর মধ্যে আমি যেটা বলবো যে আপনার স্মল হোল্ডার্স যারা আছে তাদেরকে ইন্টিগ্রেট করতে হবে, আর ফেয়ার ভ্যালুটা আপনাকে প্রডিউসারদের জন্য এনশিওর করতে হবে। সাইমালটেনিয়াসলি আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাক্সেস নেবেন তখন কিন্তু আপনাকে যে কথাটা আমাদের কোয়ালিটি ফিটসের ম্যানেজিং ডিরেক্টর মহোদয় বলেছেন যে আমাদের কোয়ালিটি এনশিওর করতে হবে প্রথমে, এবং সেকেন্ড যেটা আছে যে আপনার কম্পিটিটিভনেস লাগবে ইন্টারন্যাশনাল মার্কেটে আপনাকে অ্যাক্সেস নিতে হলে। কারণ আমার যদি কোয়ালিটি ওই আপ টু দি স্ট্যান্ডার্ড না হয় এবং আপনার প্রাইস কম্পিটিটিভনেস যদি না থাকে তাহলে কিন্তু আমরা সেখানে ঢুকতে পারবো না। এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমি যদি একেবারে স্পেসিফিক একটা উদাহরণ দিয়ে বলি যে আপনার ধরেন আমাদের এখানে এখন যে আমাদের গরুর মাংস, এটা কিন্তু আমরা আমাদের যেই পরিমাণ উৎপাদন হচ্ছে এবং যে স্মল হোল্ডার্স ফার্ম যারা আছে সবার যা প্রোডাকশন, এটা কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাকশন হচ্ছে এন্ড উই আর সারপ্লাস। ইটস রিয়েলি এ মিরাকল। হ্যাঁ, ইটস রিয়েলি। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমি দেখছি যে আসলেই সারপ্লাস। কারণ কোরবানিতে টার্গেট করে যেই পরিমাণ গরু আপনার তৈরি করা হয় এটা কিন্তু পুরাটা সেল হয় না, এবং রাউন্ড দা ইয়ার কিন্তু এটা বিক্রি হচ্ছে।
তারপরে ইন্ডিয়া থেকে হাফ পার্সেন্ট মানে 50% ইন্ডিয়া থেকে নিয়ে আসতে হতো 500 বছর আগেও। এক্স্যাক্টলি, আমাদের কিন্তু এখন সারপ্লাস, কিন্তু প্রবলেম হয়েছে যেটা এই জায়গাতে কিন্তু আমাদের যে আমরা কম্পিটিটিভ হচ্ছি না ইন্টারন্যাশনাল মার্কেট। আপনারা জানেন যে এখানে বেঙ্গল মিট বোধহয় কিছু এক্সপোর্ট করছে, কিন্তু খুব ম্যাসিভ আকারে কিন্তু এক্সপোর্ট আমরা যেতে পারছি না। এখানে আমাদের লিমিটেশন আছে। একটা হলো যে ধরেন ব্রাহ্মার যে গরুটা আছে, অস্ট্রেলিয়া বা ব্রাজিল এরা যারা তৈরি করছে, এদের একটা গরুর ওজন হয় হলো আপনার 17 মন 20 মন এরকম হয়। আর আমরা কিন্তু অলমোস্ট সেম ফিড দিয়ে কিন্তু একটা গরু হচ্ছে আমাদের 4 থেকে 5 মন 6 মন, স্ট্যান্ডার্ড ইজ 4 মন। তো এই ক্ষেত্রে কিন্তু তাদের কস্ট অফ প্রোডাকশন কিন্তু অনেক কমে যায়। আবার আরেকটা হচ্ছে যে আমাদের এখানে যে স্লটারিং হাউস গুলো আছে এগুলোর মান উন্নয়ন করতে হবে, এবং সার্টিফিকেশন ইজ দ্য মেজর প্রবলেম। এটা যে কোনো ফুড যখন আপনারা এক্সপোর্ট করতে যাবেন, ভ্যালু ইন্টারন্যাশনাল ভ্যালু চেইনের সাথে আপনি সংযুক্ত হবেন, আপনাকে সার্টিফিকেশনের প্রয়োজন পড়ে, যে ওয়েদার ইট ইজ দ্য বেস্ট কোয়ালিটি অথবা ইন্টারন্যাশনাল কোয়ালিটি মেনটেন করা হচ্ছে কিনা। এই জিনিসগুলো অত্যন্ত জরুরি। আর প্রাইস কম্পিটিটিভনেস আপনাকে অনেকগুলো ফ্যাক্টরের উপরে নির্ভর করছে, বাট অফকোর্স যে প্রাইস কম্পিটিটিভনেস না থাকলে আপনি অ্যাক্সেস পাবেন না ইন্টারন্যাশনাল মার্কেটে। এই জিনিসগুলো এখন আমাদের এক্সপোর্ট মার্কেট নিয়ে, আমাদের এগ্রিকালচার এক্সপোর্ট মার্কেট নিয়ে চিন্তা করতে হবে। আমাদের এখানে অনেকগুলো অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রি কিন্তু এক্সপোর্ট করছে, যেটা আপনি মেনশন করেছেন। আমরা উই আর প্রাউড অফ দ্যাম। এবং যদি আমার মনে হয় যদি এগুলো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের মাধ্যমে যদি কোয়ালিটি এনশিওর করে কম্পিটিটিভনেস যদি হয়, তাহলে কিন্তু এই বাজারকে কিন্তু আরো বড় করা যাবে। অ্যান্ড অফকোর্স যে ইন্টারন্যাশনাল ভ্যালু চেইনের সাথে যদি আমরা সংযুক্ত হতে পারি, তাহলে কিন্তু এটা অত্যন্ত সম্ভাবনাময় আমাদের একটি কৃষির আপনার রপ্তানির বাজার রয়েছে। বাট আমরা মনে করি যে এটি সম্ভব, কারণ মার্কেট ইনফরমেশন আমাদের কাছে এখন মোটামুটি কিন্তু অ্যাভেলেবল আছে অনেকটাই। সেই ক্ষেত্রে আমাদেরকে প্রিপারেশন নিয়ে আমাদেরকে আগাইতে হবে। আমি আরেকটি ছোট্ট কথা বলে আপনাকে শেষ করব, যেটি এখানে কথায় আসছে, আমাদের মশিউর রহমান ভাইয়ের কথায় যেটি আসছে, যে আপনার ভ্যালু চেইনের ব্যাপারটি। আমি আশ্বস্ত করতে চাই যে আমরা হয়তো আগামী 2 মাসের ভিতরে আমরা একটা প্রসেসে যাব। আমরা একটা ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেমের মধ্যে আমাদের টোটাল যে বায়ার আছে, যারা এগ্রিকালচার প্রডিউসার আছে, একেবারে স্মল হোল্ডার্স যারা আছে প্রডিউসার, সেখানে এখানের যারা আমাদের এক্সপোর্টার আছে, বড় বড় কনগ্লোমেরেট যারা আছে, এদেরকে আমরা একই ইকোসিস্টেমের মধ্যে আমরা লিঙ্ক করে দিয়ে পেমেন্ট সেটেলমেন্ট সহ একই সিস্টেমের ভিতরে আমরা নিয়ে আসব। এটা আমাদের, যেহেতু আমাদের সকল শাখাগুলো অনলাইন হয়ে গেছে, এখন আমরা এটা নিয়ে কাজ করছি। আগামী 2 মাসের ভিতরে আমরা এটা লঞ্চ করতে পারবো। সেই ক্ষেত্রে ধরেন ধানের উৎপাদনকারী যেটা গভর্নমেন্ট এখন বাই করছে, যে আপনার কৃষকের অ্যাপস এর মাধ্যমে রাইট ভ্যালু পাচ্ছে, এবং কৃষকরা কিন্তু এনকারেজ হচ্ছে। গত বছরের বুড়ো উৎপাদন থেকে শুরু করে আমরা লক্ষ্য করছি। তো আমরা মনে করি যে এই সিস্টেমগুলো যদি ডেভেলপমেন্ট করে যদি একটা ইকোসিস্টেমের ভিতরে নিয়ে আসতে পারি, যে বায়ার, প্রডিউসার, এক্সপোর্টার সবাইকে যদি আমরা একই ইকোসিস্টেমের ভিতরে আনতে পারি, তাহলে আমার মনে হয় যে মধ্যস্বত্বভোগীদের কথা আমরা যেটা বলি, সেটার যে দৌরাত্ম্যটা সেটা আমরা মিনিমাইজ করতে পারবো, এবং এক্সপোর্ট মার্কেটে আমাদের অ্যাক্সেস থাকবে। অন দ্য কন্ট্রারি, আপনার ইন্টারন্যাশনাল ভ্যালু চেইনের সাথে সংযুক্ত হওয়ার মানে এই না যে আমরা শুধু এক্সপোর্ট করব, বাট প্যারালালি আমাদের যেই জিনিসগুলো আমাদের কম্পিটিটিভনেস আমাদের না, সেই সমস্ত আইটেম কিন্তু আমরা বাইরের থেকে আবার ইম্পোর্টও করতে পারি থ্রু দিস ভ্যালু চেইন। সো এটা এই গ্লোবাল ইকোসিস্টেমের মধ্যে আমাদের ইন করতে হলে আমাদের ইনফরমেশন, কম্পিটিটিভনেস, কোয়ালিটি এবং সার্টিফিকেশন, এগুলো আমাদের খুবই জরুরি। অ্যান্ড উই ওয়ান্স অ্যাগেন কনগ্রাচুলেট যারা আমাদের কনগ্লোমেরেট যারা আছে, যারা এগ্রিকালচার ইন্ডাস্ট্রি প্রসেসিং ইন্ডাস্ট্রিতে আছেন এবং যারা এক্সপোর্ট করতেছেন। আমাদের জন্য ভালো এক্সপোর্ট প্রসেসিং প্রায় আমাদের গত বছরে $900 মিলিয়ন মতো আমাদের এক্সপোর্ট হয়েছে, অ্যান্ড দ্যাট ইজ ইন দ্য গ্রোথ রেট ভালো আছে। তো আমরা আশাবাদী যে আমরা এই চেইনের মধ্যে আমরা কাজ করতে পারবো। থ্যাংক ইউ আমাকে আবার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আপনার মানে ইটস এ গ্রেট নিউজ যে আপনারা ইন্টিগ্রেট করছেন পুরা প্রডিউসার, কনজিউমার, গভর্নমেন্ট অ্যান্ড আদার স্টেক হোল্ডার এবং ব্যাংকার্স এবং ব্যাংকস। তো এটা রিয়েলি ইট উইল ক্রিয়েট রিয়েলি এ উইন-উইন এনভায়রনমেন্ট উইথ এ হিউজ ইনফরমেশন প্ল্যাটফর্ম, যেটা যার স্টেক হোল্ডারের ডিসিশন নিতে অনেক সহায়তা করবে, এবং এভাবেই মানে ইন্টারন্যাশনাল ভ্যালু চেনের বিষয়টাও সেখানে চলে আসবে। বিকজ মার্কেটিং তো করতেই হবে, সাপ্লাই চেনটাও আন্ডারস্ট্যান্ড করতে হবে। ইটস এ গ্রেট নিউজ যে আমরা আগামী 2-3 মাসের মধ্যে এরকমই একটা প্ল্যাটফর্ম পেতে যাচ্ছি, এবং স্পেশালি
প্রবাবলি কৃষি ব্যাংক এখানে পায়োনিয়ারিং করছেন, বোধহয় সেটাই হবে। হ্যাঁ, কৃষি ব্যাংক, দিস প্রোডাক্ট বিলংস টু কৃষি ব্যাংক, এটা আমরা ডেভেলপ করছি এবং এটা খুব তাড়াতাড়ি আমরা যাব ইনশাআল্লাহ। সো কনগ্রাচুলেশন ফ্রম দিস প্ল্যাটফর্ম, কারণ এটা করতে গিয়ে অনেক ইনিশিয়েটিভ নিতে হয়েছে, হয়তো আপনাকে গত 3-4 বছর ধরে এটা পরিশ্রম করতে হয়েছে, যেটার ফল হয়তো আপনি এখন আনবেন। ইটস রিয়েলি গ্রেট। তো এখন আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। আমরা এখান থেকে অনেক আন্ডারস্ট্যান্ড করলাম, অনেক অভিজ্ঞতা আমাদের এখানে এক্সচেঞ্জ হলো, শেয়ারিং হলো, এবং তার থেকে অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা চলে আসছে। আমরা দেখলাম যে আমাদের ইন্টারন্যাশনাল ভ্যালু চেনে আমাদের পেনিট্রেট বা ইন্টিগ্রেট করার যথেষ্ট প্রসপেক্টস আছে, এবং অলরেডি এটার অনেক আঞ্জাম, অনেক প্রচেষ্টা অলরেডি বিভিন্ন স্টেকদের থেকে শুরু হয়ে গেছে, এবং সামনের দিনগুলো আরো হবে। এবং সেখানে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমও যাতে সবাই ইনফরমেশন হাইওয়েতে আসতে পারে এবং আরো তথ্য বিনিময় হতে পারে, এবং সরকার এখানে যাতে প্রোঅ্যাক্টিভ, অলরেডি সরকার অনেকটা প্রোঅ্যাক্টিভ, আরো প্রোঅ্যাক্টিভ যাতে হয়। সরকারকে একটা সিস্টেমের মধ্যে যদি সরকার থাকে স্টেক হোল্ডারদের মধ্যে, দেন সরকার is bound to really contribute in a way that is required by or expected by the other stakeholder of this circle or of this compact system. তো সেটা আসবে আশা করি। আমরা এখন শেষের দিকে আসছি, একটা জিনিস এখানে না বললেই নয়। কোভিডের এই চরম ক্রান্তিকালে গত বছরের মার্চ মাস থেকে আমরা কিন্তু ফুড সিকিউরিটিতে আমরা হেরে যাইনি, আমরা মোটামুটি। এবং এটির একটি বড় হচ্ছে সত্যি কথা বলতে কি, মাননীয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যে একটা চমৎকার একটা স্লোগান বা একটা ছিল, সবাইকে ডাক দিয়েছিলেন 1 ইঞ্চি জমিও যেন খালি না থাকে। ইটস এ গ্রেট, I would say it's a great slogan, or it's a great message to the nation. It's a great directives to the nation. আর আরেকটা জিনিস হচ্ছে, তার এই ফরওয়ার্ড লুকিং নির্দেশনার কারণে কিন্তু অনেক এনকারেজমেন্ট আমাদের এগ্রিকালচারে কৃষক ভাইদের মধ্যে আসছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনারা লক্ষ্য করেছেন, ঠিক ওই সময় বোরো ধানের হারভেস্টিং এর কাছাকাছি সময় ছিল, 4 থেকে 5 সপ্তাহের মধ্যে এটা বড় হারভেস্টিং হয়। এ সময় অনেকটা ফসল হানির ভয় ছিল, কারণ কাল বৈশাখী থেকে শুরু করে নানান রকম ক্যাটাস্ট্রফি আসার একটা ভয় হচ্ছিল। তখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় তরুণ জনতা, ফার্মার্স, রুরাল পিপল, এবং অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগের যারা উৎসর্গীকৃত মাঠকর্মী পর্যায়ে যারা ছিলেন, তারা অনেকেই মাঠে নেমে কৃষকদের ধান বিনা পয়সা কেটে দিয়েছিল। ফলে কৃষকের ধান মোটামুটি 80 to 90% সেভড হয়েছিল। যদি তা না হতো, কালবৈশাখী সহ বৃষ্টি ঝড় হানা দিলে কিন্তু এটা আমরা পেতাম না। তো আসলে মানে সরকার প্রধানের এই এত সুচিন্তিত ফরওয়ার্ড লুকিং নির্দেশনা সত্যি আমাদেরকে হৃদয়গ্রাহী করে, যে মানে এতটা ফরওয়ার্ড লুকিং, যে 1 ইঞ্চি জায়গাও খালি রাখা যাবে না। এটা রিয়েলি মানে এইরকম একটা মানে নেতৃত্বে আমরা আছি, যারা আমরা চাই যে সরকার আরো বেশি নেতৃত্বে বলিয়ান হোক, এবং আরো বেশি সুদূর প্রসারী হোক, আরো বেশি ফরওয়ার্ড লুকিং ভিশনারি হোক, যাতে করে আমাদের এগ্রিকালচার আগামী প্রজন্মে আরো আসতে পারে। এখানে আরেকটা জিনিস, আমাদের খাদ্য নিরাপত্তার ব্যাপারে আরেকটা জিনিস আমাদের চিন্তায় আসে, সেটা হচ্ছে এই যে যখনই আমরা দেখছি ঠিক তার ইমিডিয়েট পরেই মে, জুন, জুলাই, আগস্ট মাসে আমাদের এবছরের এই কোভিড ক্যাটাস্ট্রফির সঙ্গে আবার আমাদের এই সাইক্লোন এবং ফ্লাডিং হয়। সেটা প্রায় 25% to 30% এলাকা কিন্তু মোর অর লেস আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। হয়তো টোটালি ড্যামেজ করে নেই, বাট পার্শিয়ালি ড্যামেজ করছে, যার কারণে ক্রপ মানে লস কিন্তু 5 to 8% হয়েছে। এটা আমাদের স্ট্যাটিস্টিক্স বলে অ্যারাউন্ড 10%। তো এটা আমাদের জন্য বিরাট একটা প্রবলেম ছিল, কিন্তু যেহেতু তার আগে অনেক ফসল আমরা মানে নিয়ে আসতে পারছি বড়, আমাদের আলটিমেটলি আমরা উইন উইন অবস্থায় ছিলাম। আমাদের ফুড সিকিউরিটিতে তেমন থ্রেট আসেনি। তবে আমরা যেহেতু আমাদের মূল আজকের আলোচনার কিন্তু মূল থ্রাস্টটা কিন্তু আমরা অনেক কথা বললেও আমাদের কিন্তু মূল যে থ্রাস্ট, আমাদের যে সবচেয়ে বড় স্লোগান হবে আজকের এই প্ল্যাটফর্মে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ, যে এনভায়রনমেন্টকে আমাদের রক্ষা করতে হবে। কারণ এনভায়রনমেন্ট যদি ডিস্ট্রাক্টেড হয়, তাহলে এগ্রিকালচারাল প্রোডাকশন হবে না। আপনি ল্যান্ডকে যদি কন্টামিনেটেড করে ফেলেন, ওয়াটারকে যদি কন্টামিনেটেড করে ফেলেন, এয়ারকে যদি ফেলেন,
তাহলে যে মানুষগুলোর জন্য মানে এগ্রিকালচার প্রোডাকশন, সেই মানুষগুলোই তো হেলদি থাকবে না, এবং তারা তো তাদের লেবার প্রোডাক্টিভিটিও থাকবে না। অ্যাট দ্য সেম টাইম ল্যান্ড কন্টামিনেটেড, তার প্রোডাক্টিভিটি কমে যাবে। আরেকটা জিনিস হচ্ছে যে এটার কারণে যে গ্লোবাল ওয়ার্মিং, যার কারণে এত ঘূর্ণিঝড়, এত ফ্লাডিং হচ্ছে, সেটা আপনি কিভাবে রক্ষা করবেন? না, সেটা রক্ষা করতে না পারলেই কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এইরকম অবস্থা যখন হয়, তখন কিন্তু আমাদেরকে আনতে হয় চায়না, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, এসব দেশগুলা থেকে। এই দেশগুলা কিন্তু মোর অর লেস একই ক্লাইমেটিক জোনের মধ্যে আছে। তো আমাদের যখন প্রাকৃতিক বিপর্যয় হয়, ওদেরও কিন্তু ওই সময়টা প্রায় প্রাকৃতিক বিপর্যয় হয়। তো তাদেরও তো ফ্লাডিং, তাদেরও তো ফসল হানি হয়, ড্যামেজ হয়। তো তখন কিন্তু ইমিডিয়েটলি নতুন কোনো কান্ট্রিতে গিয়ে আমাদেরকে নিয়ে এনে আমাদের খাদ্য নিরাপত্তা বজায় রাখা ইজ এ ভেরি ক্রিটিক্যাল কোশ্চেন, ভেরি মানে ডেলিকেট কোশ্চেন। এই জন্য সরকারের মানে ব্যাপক রকমের প্রচেষ্টা আছে এবং সামনে থাকা উচিত হবে যে খাদ্য নিরাপত্তা কোনো মতেই যেন অ্যাট দ্য কস্ট অফ এনিথিং জিওপারডাইজ না হয়, অ্যাট দ্য কস্ট অফ এনিথিং এটা কম্প্রোমাইজ না হয়। সেজন্য কৃষির ওপরে গুরুত্ব, এটি জিডিপিতে 13% ইজ নট, ডাজন্ট এট অল ম্যাটার। its volume is billions of trillions of, সেটি হচ্ছে ম্যাটার। এবং এটি 10 গুণ বেড়ে গেছে। তো এবং এটি সবচেয়ে বড় কথা, ফুড সিকিউরিটি। যখন মানুষ একটু ধনবান হয়, তখন তার লাইফ সিকিউরিটির উপর তার সাংঘাতিক রকমের প্রেফারেন্স থাকে। গরিব লোকের লাইফ প্রেফারেন্স খুব বেশি নাই, কিন্তু ধনী লোকের লাইফ প্রেফারেন্স সাংঘাতিক। এই জন্য তার হেলথের জন্য ছোটে, এই জন্য তার ফুড সিকিউরিটি তো তাদেরই বাড়তেছে, ফুড তাদের খাওয়ার এটা তাদেরই বাড়তেছে। তো সুতরাং এই জন্য এটা সাংঘাতিক একটা প্রায়োরিটি, এটা আমাদের একটু চিন্তায় রাখার দরকার। আর 2 নম্বর হচ্ছে যে এগ্রিকালচার তো স্টিল 40-43% এমপ্লয়মেন্ট দিচ্ছে, এবং রুরাল অফ ফার্ম অ্যাক্টিভিটিস এটাও এগ্রিকালচারের উপরই নির্ভর করে। আরেকটা জিনিস হচ্ছে যে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরটা, যেখানে প্রায় 5 মিলিয়ন লোকের ইনফর্মাল সেক্টর, এটা বেসিক্যালি বা লার্জলি এটির এমপ্লয়মেন্ট যে 4-5 মিলিয়ন হয়, সেটিও কিন্তু এগ্রিকালচারের সঙ্গে যুক্ত। এগ্রিকালচার যদি ফ্লপ করে কোনো কারণে, তাহলে তাদের প্রোডাক্টসের ডিমান্ডও কমে যায়। সুতরাং দে আর মানে ইন্টার রিলেটেড আর কি, এবং ইন্টারডিপেন্ডেন্ট। তো সেই জন্য এগ্রিকালচার ইন মেনি ওয়েজ, ইন মেনি ফোল্ড ওয়েজ, এগ্রিকালচারের কোনো রকমের দুর্গতি হলে পুরা দেশ কলাপস করবে। তাছাড়া আমরা জানি অনেক অ্যাগ্রো প্রসেসিং ছাড়াও অনেক ইন্ডাস্ট্রি আছে, শুধু অ্যাগ্রো প্রসেসিং না, অনেক ইন্ডাস্ট্রি আছে যার কাঁচামাল এগ্রিকালচার, এখনো আছে অনেক ইন্ডাস্ট্রি এরকম। আমাদের টিম্বার ইন্ডাস্ট্রি, আমাদের নানান ইন্ডাস্ট্রি আছে। তো সেই জন্য এগ্রিকালচারের এই প্রবলেম হলে একটা মহা মুশকিল। আর এগ্রিকালচারের ডিফরেস্টেশনটা আমাদেরকে রোধ করতে হবে, গ্রিনিং করতে হবে বেশি করে। এটা আমাদের আজকের এই প্ল্যাটফর্ম থেকে সবার জন্য মেসেজ। সব স্টেক হোল্ডার, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, পলিসি মেকার্স, প্র্যাকটিশনার্স, একাডেমিয়া, সবার জন্য আমাদের তরফ থেকে আমাদের বক্তব্য থাকছে। আর এছাড়া আমরা সর্বশেষ যে জিনিসটি আমরা বলতে চাই সেটা হচ্ছে যে কৃষির এত কিছুর পরেও কৃষির যে নতুন নতুন যে ইনোভেশন হচ্ছে, মার্কেটিং ইনোভেশন, প্রোডাক্ট ইনোভেশন, তারপরে নানান রকমের প্রোডাক্টিভিটি রিলেটেড ইনোভেশন, এগুলো কিন্তু চলমান আছে। এবং যেমন একটু আগে মানে প্রধান যেমন বলছিলেন যে সাবমার্জেন্ট টলারেন্স যে সিড, কিংবা স্যালাইনিটি টলারেন্স যে সিড, মানে সিড, এগুলো তো উন্নত থেকে উন্নত কোয়ালিটির ডেভেলপ করছে। তো সব মিলিয়ে আমরা আগামী দিনগুলোতে এই এগ্রিকালচারের ইম্পর্টেন্স আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে, দেয়ার ইজ নো ডিনাইং। এর জন্য আমাদেরকেও ঠিক ওই সমান তালে, সমান স্পিডে, সমান পেসে আমাদেরকে এগোতে হবে। জি এতেশাম ভাই, প্লিজ আপনি কিছু বলবেন? এতেশাম ভাই, আক্তার ভাই, আপনি পারমিট করেন, কারণ আমি হয়তো জি জি আমি ওই যে আমার বলার সময় কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি মিস করে গেছি। আমি ওই আলাপে অনেক কিছু একটু নোট করি, 4-5টা বুলেট পয়েন্ট আমি একটু বলে যাই খুব সংক্ষেপে। ওকে, এটা রেলিভেন্ট। একটা হচ্ছে যেটা যে due to lack of correct information, stopgap measures are taken. Stopgap measures দিয়ে কিন্তু কাজ হয় না, যে আজকে একটা আগুন ধরে গেল আমি ওখানে আগুন নিভালাম। We need to know কোথায় কখন কি সমস্যা হবে, সেটা আগে টাইমলি অ্যাড্রেস করা। নাম্বার 2 হচ্ছে সেন্ট্রাল ব্যাংক, আমি মনে করি সেন্ট্রাল ব্যাংক শুড
Exactly. I told you central bank can take initiative with consultation with the financial institutions যারা আছে and trade bodies যে কোন জায়গায় ওভার স্যাচুরেটেড ফাইন্যান্স হয়ে গেছে কোন জায়গায় আন্ডার স্যাচুরেটেড কোনটা থ্রাস্ট সেক্টর সেখানে ফাইন্যান্স করা এটা হতে পারে খুব শর্টেজ আছে জাস্ট পয়েন্টগুলো subsidy budget can be partially channeled to develop infrastructure to support farmers such as community markets infrastructure and logistics এটা আগে একটু আলাপ হয়েছে এটা ভাইটাল একটা জিনিস কারণ ফার্মার কিন্তু একটা যার সেলফ রেসপেক্ট আছে কোনো ফার্মার কিন্তু সাবসিডি চায় না সে চায় তারপর মার্কেটে পৌঁছে দিতে ওগুলো ডেভেলপ করা functional boards should be immediately formed in promising sectors comprising of policymakers farmers financial institutions যেগুলো উদাহরণ দিই তুলা উন্নয়ন বোর্ড আছে কিন্তু আমরা কয়টা তুলা আমরা প্রডিউস করি বাংলাদেশে প্রথম কাছে নেই I'm just sarcastically saying this but we have much more important sectors যেখানে কোনো বোর্ড নাই ডিরেকশন নাই তো এটার জন্য বোর্ড করে যেখানে প্রমিসিং সেক্টর আছে সেখানে বোর্ড করে প্লেয়ারদেরকে নিয়ে এদিকে আরো ডেভেলপ করা যেতে পারে last my point is we have about 91 high commissions across the world they should be more active in exploring respective markets to the best of my knowledge in the last 25 years in this sector আর আমার সার্ভিস লাইফ another 10 years আমি কিন্তু এখন পর্যন্ত আমার কোনো হাই কমিশন থেকে কোনো ইনকোয়ারি পাইনি ভেরি আনফরচুনেট অথচ আমার দেশে এখন ইউএস ব্রাজিল ডেনমার্ক ইনক্লুডিং আদার্স হাই কমিশনার দে আর রানিং লাইক ডঙ্কিজ টু গেট বিজনেস ফর বাংলাদেশ আমার কয়েক পয়েন্ট ছিল আই থট আই শুড মেনশন দেম থ্যাংক ইউ আসলে আমাদের যে কমার্শিয়াল মানে অ্যাক্টিভিটির জন্য কমার্শিয়াল কাউন্সিলর কমার্শিয়াল অ্যাটার্সে যারা থাকেন হাই কমিশন বা আমাদের এম্বাসিস গুলা তাদের প্রোঅ্যাক্টিভ হওয়ার বিষয়টি নিয়ে অনেকেরই রিসেন্টমেন্ট আছে অনেকেরই কমপ্লেন আছে সরকারের হয়তো এই বিষয়ে আরো করণীয় আছে সরকার একটা তাদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া হয় যাওয়ার সময় প্রায় 1 মাসে একটা ওরিয়েন্টেশন দেওয়া হয় এবং অনেক কথাই বলা হয় কিন্তু হয়তো সেখানে গিয়ে মানে আসলে যাদেরকে পাঠানো হবে তাদের ওই জাতীয় প্রি রিকুইজিট নলেজ বা ওই ধরনের ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টের সঙ্গে আগের থেকে যদি একটু ইন্টিগ্রেটেড না হয় তাহলে এখান থেকে 15 বছর 20 বছর চাকরি করে গিয়ে ওখানে গিয়ে হঠাৎ করে ইন্টিগ্রেটেড হওয়া ভেরি ডিফিকাল্ট এই ধরনের এক্সপোজার আগের জন্য এইটার জন্য আমি মনে করি ইউ ডোন্ট নিড এ জিনিয়াস এটার জন্য ইউ জাস্ট নিড ইনিশিয়েটিভ যে আমাদের কি প্রোডাক্ট বাংলাদেশে আছে এবং এবং ওই মানে ইন্টারন্যাশনাল ইন্টিগ্রেশনে সোশ্যালি ইন্টিগ্রেট হওয়ার একটা থাকতে হবে ক্যাপাবিলিটি উইথ ইনফরমেশন এন্ড নলেজ যে ওইসব ওদের দেশের যে অ্যাপেক্স বডিগুলো আছে সেখানে ফ্রিকোয়েন্ট ইন্টারভেনশন ফ্রিকোয়েন্ট প্রেজেন্স এন্ড মত বিনিময় তাদের সঙ্গে এক্সচেঞ্জ এন্ড শেয়ারস এগুলা মানে ইনিশিয়েটিভ একটা থাকতে হবে একটা হাই কমিশন অফ মাই কান্ট্রি বাংলাদেশ হাই কমিশন ইন এনি কান্ট্রি ইজ রিপ্রেজেন্টিং বাংলাদেশ and we are spending millions of dollars taxpayers money so সেখানে খালি গিয়ে তো আমরা খালি ফ্ল্যাগ রেডি হবে না এখানে আমাদের দেশের ইন্টারেস্ট দেখতে হবে সো এটা গিভ এন্ড টেক আমার কথা হলো আপনি একটা কথা বলি যে when I employ a person in my company if I pay him 50,000 I tell him on the face you have to contribute 1 lakh to the company এটা হলো উইন উইন আমি এমন কাউকে নিব না যে আমি তাকে 1 লাখ টাকা বেতন দিব আর সে 50,000 টাকা কোম্পানি কন্ট্রিবিউট করবে ইটস এ লায়াবিলিটি ফর মি একইভাবে embassies should become assets for the country because they're spending taxpayers money in millions এটা আমার বক্তব্য এটাই আর কি জি হ্যাঁ এটা নিয়ে মানে সরকারের আরো মানে চিন্তা করার আছে অনেক বেশি মুভিং হওয়ার প্রয়োজন আছে কারণ it is economic development it is the time of economic diplomacy এক্স্যাক্টলি এবং এখন সময় আসছে বরং আরো এটি বেশি আগে তো খুব ইজিলি আমরা ইন্টিগ্রেট করছি বিকজ অফ আওয়ার লো কস্ট লেবারের কারণে আমাদের প্রোডাক্টিভিটি ন্যাচারালি যা আছে তার সঙ্গে লো কস্ট লেবারের কারণে আমরা প্রাইস ইনসেন্টিভের মধ্য দিয়ে আমরা কম্পিটিটিভনেস পেয়ে আসছি এই অ্যাডভান্টেজটা থাকবে না বেশি দিন নাইও চলে যাচ্ছে অলরেডি সুতরাং এখন ওই যে ইকোনমিক ডিপ্লোম্যাসি করেই আমাদেরকে আগাতে হবে এবং এখন রিড্রেসিং করতে হবে সিস্টেমটাকে এটা সরকারের মানে এটি আশা করি গভর্নমেন্টের থেকে ইনিশিয়েটিভ এমনিতেই যেগুলো আছে সেগুলোকে আরো বেশি ফর্টিফাইড আরো বেশি রিজুভিনেট করতে হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান কথা এসেছে অনেক প্রাণবন্ত এবং অনেক খোলামেলা আলোচনা হয়েছে এবং অনেক বিষয় চলে আসছে আরো সময় পেলে হয়তো আরো বিষয় আসতে পারতো অলরেডি আমরা 1 ঘন্টা 25 মিনিট প্রায় 1.5 ঘন্টা আমরা অতিবাহিত করলাম
তো আমরা এই পর্যায়ে আমরা আজকে এখানেই শেষ করছি। আমরা আশা করি আমাদের এগ্রিকালচার আগামী 2-1 দশকের মধ্যে আরেক হাইটে চলে যাবে, in terms of everything, in terms of productivity, in terms of environmental friendly, in terms of diversification, in terms of risk management, in terms of everything, in terms of marketing channel, কি বলবো, মার্কেটিং চ্যানেলের যে modernization, procurement system and modernization, in every aspects, in every ways, we are expecting and we are wishing that our agriculture will show a spectacular or a stellar performance in the future. So thanks everybody, thanks আমাদের যারা অংশগ্রহণকারী, যারা দর্শক আছেন তাদেরকে, সবাই আমাদের ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়া এবং গবেষক এবং ব্যাংকার্স এবং যারা আছেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। Oh wow, that was so insightful. Thank you very much, Dr. Akhtaruzzamman, for moderating such crucial topic of this time. And thank you once again our panel sponsor, Quality Feeds Limited, to sponsor this food and agriculture panel.